বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ৪। ফারদিন ওষুধগুলো দেখে বলে, এইগুলো? হুম। ফারদিন মনে মনে বলে, এগুলো তো স্টক কমানোর জন্য। তাহলে এগুলো খেলে মেহেরাব এত হাইপার হয়ে কেন? মেহেরাব ফারদিনের কাছে এসে বলে, আগে এই ওষুধগুলো খেয়ে আমি অসুস্থ বোধ করছিলাম, তাই এগুলো পাল্টে নিয়ে এসেছি। কিন্তু এখন এগুলো নিয়ে একটু ফ্রেশ লাগছে। মাথাটাও ভার, ভার লাগতো আগে, সেটাও এখন লাগছে না। ফারদিন মেহেরাবকে বলে, আচ্ছা আমি আসছি। আর নিজের খেয়াল রাখিস। বলেই ফারদিন তৎক্ষণাৎ বের হয়ে যায়। ফারদিনকে একটা কথা খুব ভাবাচ্ছে। এই ওষুধগুলো নিলে মেহেরাবের আচরণ তো এমন হওয়ার কথা নয়। তাহলে সে এমন কেন করল? ফারদিন বের হয়ে যেতেই মেহেরাব একজন মেয়েটকে ডেকে নিজের রুম ক্লিন করিয়ে নেয়। এরপর আনায়সার রুমের দিকে পা বাড়ায়। একজন মেয়েট আনায়সার ক্ষতগুলো পরিষ্কার করে ওষুধ লাগাচ্ছিল। মেহেরাবকে রুমে আসতে দেখে মেয়েট মাথা নিচু করে রুম থেকে বের হয়ে চলে যায়। মেহেরাব আনায়সার পাশে গিয়ে বসে। আনায়সা এখনো কোনো জ্ঞানে নেই। আনায়সার শরীরের ক্ষতগুলো দেখে মেহেরাবের বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। এত আঘাত আনা কোথায় পেল? দেখে তো মনে হচ্ছে চাবুকের আঘাত। ইস, কি অবস্থা হয়েছে! হঠাৎই রুমের দরজায় কেউ টোকা দেয়। মেহেরাব তাকে ভেতরে আসতে বলে। মেহেরাবের সবচেয়ে বিশ্বস্ত গার্ড জাহিদ মির্জা। জাহিদ তখনই ফারদিনকে ফোন করে আসতে বলেছিল, কারণ মেহেরাবকে ঠেকানোর সাহস কারোরই নেই। ফারদিন আসলে হয়তো কিছুটা করতে পারবে। স্যার, কালকে আমাদের ঢাকায় যেতে হবে, একটা মিশন আছে। কতদিনের জন্য? কাজটা একটু রিস্কি হতে চলেছে, তাই ১ সপ্তাহ বেশি বা কমও লাগতে পারে। ওকে, তাহলে সবকিছু রেডি করো। এরপর জাহিদ রুম থেকে বের হয়ে যায়। মেহেরাব কিছুক্ষণ আনাসের পাশেই বসে থাকে। আনাসের জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। মেহেরাব মেয়েদের বলে গিয়েছে আনাসের জ্ঞান ফিরলে যেন তাকে খাইয়ে দেওয়া হয়। মেহেরাব একটা কাজে ম্যানসনের বাইরে গিয়েছে। মেহেরাবের কথার মতন মেয়ের আনাসের কাছে খাওয়ার জন্য এগুলো নিয়ে আসে, কিন্তু আনাসে কিছুতেই মুখে খাবার তোলে না। আনাসে তাদের সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বলে। শরীরের ব্যথায় তার গলা দিয়ে কোনো খাবারই নামছে না। ক্ষতস্থানে বাতাস লাগছে আর থেকে থেকে জ্বলে উঠছে। এতক্ষণে মেহেরাবও ম্যানসনে ফিরে এসেছে। কালকে আবার ঢাকা যেতে হবে, তাই আজকে সে আনাসের কাছেই থাকবে। ইদানিং আনাসের প্রতি খুব একটা টান অনুভব করে সে। আনাসের একটু কিছু হলেই তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু মাঝে মাঝে যে তার কি হয় সে নিজেও বুঝতে পারে না। সে আনাসেকে আঘাত করে বসে। গত ৬টা মাস যখন সে আনায়াকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন সে প্রায় পাগল হয়ে গিয়েছিল। আর তার ফোনে একটা আনওয়ান থেকে কল এসেছিল। ১ম এ সে কলটা রিসিভ করতে চায় না, কিন্তু কি একটা মনে করে সে রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একজন মাঝবয়সী লোক বলে, "স্যার, আপনি যে মেয়েটিকে খুঁজছেন, সেই মেয়েটিকে আপনি গাজীপুরে পেয়ে যাবেন।" কথাটা শোনা মাত্রই মেহেরাব আর এক মুহূর্ত দেরি করেনি। সে তখনই বের হয়ে পড়ে গাজীপুরের উদ্দেশ্যে। সে অপেক্ষায় ছিল কখন সে আনায়াসাকে নিজের কাছে পাবে। আনায়াসার জন্য সমস্ত জরুরি কাজ ফেলে তখনই সে ছুটে গিয়েছিল। যদিও উপর দিয়ে সবাইকে দেখাচ্ছে যে সে আনায়াকে একদম সহ্য করতে পারে না। তার কোনো খবরই সে রাখে না, কিন্তু তলে তলে সে ঠিকই খোঁজ লাগিয়েছে মেহেরাব। মেহেরাব একটা মেয়েটকে ডেকে জিজ্ঞেস করে, আনা কি খেয়েছে? তার স্বর গম্ভীর। মেয়েটি মাথা নিচু করে ভয়ে ভয়ে বলে, না স্যার, ম্যাম কিছুই খেতে চায়নি। আমরা অনেক জোর করেছি, কিন্তু উনি খাবার মুখেই তোলেন না। ঠিক আছে, খাবার নিয়ে আনার রুমে যাও, আমি আসছি। বলে মেহেরাব কোনো কিছু না ভেবে গটগট করে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর আনাসের রুমে আসে। মেয়েটির হাত থেকে খাবার ট্রেটা নিয়ে চলে যায় সে। মেয়ের চলে যেতেই মেহেরাব রুমের দরজা বন্ধ করে দেয়। আনাসের কাছে এসে বসে। মেহেরাবকে পাশে আসতে দেখে আনাসা ভয়ে পিছিয়ে যায়। তখনও নারের কথা মনে পড়ছে তার। পড়তে হাত পা কাঁপা শুরু করে তার। মেহেরাবের চামচ খাবার তুলে নিয়ে আনাসার মুখের সামনে ধরে বলে, হাঁ কর। আনাসা চুপ করে বসে আছে। মেহেরাব আবার বলে, হাঁ কর। এবার আনাসা কিছু করে না। মাথা অন্যদিকে ঘুরিয়ে বসে থাকে। মেহেরাব চামচটা শব্দ করে বাটির সাথে গম্ভীর করে লাগিয়ে ধুয়ে দেয়। এই মেহেরাব কখনো কাউকে এক কথা ২ বার বলে না। কিন্তু তোর ক্ষেত্রে আমাকে কেন বারবার একই কথা বলতে হয়? তুই জানিস না আমার একই কথা বলা বারবার পছন্দ নয়? এত ঘাড়ত্যাড়া কেন তুই? মেয়ে মানুষের তো ঘাড়ত্যাড়া হতে নেই। তাহলে স্বামীর কথা বলতে গিয়েও মেহেরাব থেমে যায়। কিছুক্ষণ চুপ থাকে। হাঁ কর, এটাই লাস্ট বার বলছি। এরপর হা না করলে ছোট বাচ্চাদের মতো কোলে নিয়ে খাওয়াবো। তোর মনে হয় সেই স্বাভাবিক খেতে ইচ্ছে করছে? তাহলে তাই হোক। খাইয়ে দি তোকে এইভাবে।
গম্ভীর স্বরে বলে কথাগুলো মেহেরাব। মেহেরাবের কথা শুনে আনায়েশা অবাক হয়। মেহেরাব তাকে ধরতেই যাবে তার আগেই আনায়েশা ক্ষীণ কণ্ঠে বলে, "আমার হাতে দিন। আমি খেতে পারবো।" "না, আমার হাতেই খেতে হবে। যখন একা, একা খাওয়ার সুযোগ দিয়েছিলাম, তখন খাসনি যে? আমাকে যেই আসতেই হয়েছে, তাহলে এখন আমার হাতেই খেতে হবে। বেশি কথা বলবি না। মুখ খোল।" আনায়েশাও আর কোনো কথা বলে না। কারণ সে জানে মেহেরাব যা বলে সেটাই করে। সে যদি বারবার না করে তাহলে মেহেরাবের রেগে গিয়ে তাকে আবার মার খেতে হবে। এমনিতে শরীর পুরো ব্যথা হয়ে গিয়েছে। তার উপর যদি আরো মার খায় তাহলে আনায়েশা আর সহ্য করতে পারবে না। তাই সে চুপচাপ মেহেরাবের হাতে খাবার খেয়ে নেয়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। আনায়েশা চুপ করে শুয়ে আছে। কি বা করবে সে? শুয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার নেই তার। শুয়ে থাকতে, থাকতে সে ভাবছে কয়েক ঘন্টা তার উপর দিয়ে কি গেল। এখন তো পুরো জীবনটা বাকি আছে। সে কি আর কোনোদিন মুক্তি পাবে না? সারা জীবনে কি এভাবে মেহেরাবের বন্দী হয়ে কাটাবে? না, না, বন্দী না। সে তো এখন মেহেরাবের রক্ষিতা। এটাই আমার ভাগ্য ছিল। কিন্তু উনি তখন কি বলছিলেন? সত্যি কি আমার মা-বাবা মিলে উনার পরিবারটাকে শেষ করে দিয়েছে? কিন্তু কেন তারা এমন করল? আমি কি সত্যি তাদের অবৈধ সন্তান? আর উনারাও দেখে তো মনে হয় না যে উনি মিথ্যে বলছেন। কার কাছে গেলে আমি সবটা জানতে পারবো? ভাবতে, ভাবতে আনাসার চোখ দুটো লেগে আসে। ঘন জঙ্গলে ফেরা ম্যানসনের চারিপাশে অন্ধকার নেমে আসে। আনাসা এখনো বেঘোরে ঘুমাচ্ছে। সে যে বিকেলে চোখ দুটো বন্ধ করেছিল, এখন রাত ৩টা বাজে। এখনো তার ঘুম ভাঙেনি। মেয়েটি এসেছিল তাকে ডিনার দিতে। কিন্তু এতই গভীর ঘুমে ছিল যে সে চোখের পাতাই খুলতে পারেনি। মেহেরাবের ডাকে তার ঘুম ভাঙে। চোখ ডলতে, ডলতে আনাসা ঘুম, ঘুম চোখে তাকায়। মেহেরাব প্রায় ১ ঘন্টা ধরে ডাকছে তাকে। আনাসা এত গভীর ঘুম দেখে মেহেরাবের আগে কখনো দেখেনি। আনাসাকে দেখতে পায় মেহেরাব একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কালো রং কোটটা তার শরীরের সাথে নিখুঁতভাবে লেগে আছে। ভেতরে পড়া সাদা শার্টটা নিখুঁত। কালো মাঝে সাদা রংটা যেন তার চরিত্রের ২ টা দিক। বাইরে অন্ধকার আর ভেতরে অজানা ঝড়। কালো প্যান্ট আর পালিশ করা জুতো তার উপস্থিতি আরো ভারী করে তুলছে। হাতের কবজিতে ঝকঝক করছে ঘড়ি। আঙুলে সিলভার রিং। অতিরিক্ত কোনো কিছুই নয়। কিন্তু সবার নজর কাড়ার মতো সুন্দর। আনায়াসা মনে, মনে বলে, "এই মানুষটা এত সুন্দর কেন? কি নিখুঁতভাবে যত্ন সহকারে আলো তাকে বানিয়েছে। কিন্তু উনার মাঝে মন দিতে ভুলে গিয়েছে। আচ্ছা, উনি এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছে? উনি এভাবে বাইরে গেলে তো সব মেয়েরা উনার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। তারা তো চোখই ফেরাতে পারবে না উনার দিক থেকে।" কথাগুলো মনে, মনে বলে আনায়াসা। মেহেরাবকে এভাবে ফিটফাট হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আনায়াসা খুব হিংসা হচ্ছে। কেন অন্য মেয়েরা তাকে এভাবে দেখবে? পরক্ষণে আনায়াসা আবার মনে, মনে বলে ওঠে, "তাকে থাকলে থাকবে, আমার তাতে কি? ভালোই হবে। মেয়েরা নজর দিবে, পেট খারাপ করে দেবে তার, এই বজ্জাত লোকের। হুম?" আনায়াসা একদৃষ্টে মেহেরাবের দিকে তাকিয়ে আছে। আনায়াসা যেন চোখের পলক ফেলতেই ভুলে গিয়েছে। মেহেরাব আনায়াসের একদম কাছে এসে মুখটা তার কানের কাছে এনে বলে, "১ সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। ভুলেও ম্যানসনের বাইরে পা রাখার চেষ্টা করবি না। যদি পালাতে চাস, তাহলে এবার তোকে একদম জানে মেরে ফেলবো। আর এভাবে চোখ দিয়ে গিলে খেতে হবে না। তোর নজরে মনে হচ্ছে আমার পেট খারাপ হয়ে যাবে।" বলে আনায়াসা নরম কানের লতিতে একটা কামড় বসিয়ে দেয় মেহেরাব। কামড়টা জোরে না হওয়ায় আচমকা হওয়ার কারণে আনায়াসা ভয়ে মৃদু চিৎকার দিয়ে ওঠে। সাথে তার ধ্যান ভেঙে যায়। উনি কিভাবে আমার মনের কথা জানতে পারলেন? যে আমি উনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছি? মনে, মনে কথাগুলো বলে আনায়াসা। "তুই যেভাবে তাকিয়ে আছিস তাতে সবাই বুঝে যাবে যে তুই চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছিস। বজ্জাত লোক কোথাকার!" মনে, মনে বলে আনায়াসা। বলে আনায়াসা চুপ করে থাকে। মেহরাবের মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। মেহরাবের হাসি দেখে আনায়াসা যেন নিজের হুঁশেই নেই। একটা হৃদয়হীন পাষাণ মানুষের হাসি এত সুন্দর হতে পারে? এই হাসির মাধ্যমে মেহরাব যেন আনায়াসাকে তার হৃদয়ের দখল দিয়ে নিল। দেখতে, দেখতে ৩ দিন পার হয়ে গিয়েছে। মেহরাবের আরও ২ দিন পর আসার কথা। এবার আর আনায়াসা মেরাজ থেকে পালানোর সাহস দেখায়নি। সে তো ডুবে যাচ্ছে মেহরাবের সেই হাসির ভেতরে। কি আছে সেই হাসির মাঝে যা আনায়াসাকে একদম খামখেয়ালি বানিয়ে দিয়েছে? দিনরাত এক করে আনায়াসা শুধু সেই হাসিটাকেই মনে করছে। চোখ বন্ধ করলেই তার চোখের সামনে মেহরাবের মন কাড়া মুচকি হাসি ভেসে উঠছে। আনায়াসা নিজের রুমের জানালার পাশে বসে আছে আর বাইরের দৃশ্য দেখছে। আনাসার ঘরটা যেন বিলাসিতা আর নীরব ক্ষমতার মিশ্রণ এক পৃথিবী। দরজা খুললে ১ম এ চোখে পড়ে উঁচু সিলিং। সেখানে ঝুলছে ক্রিস্টালের ঝরবাতি, যার নরম সোনালি আলো পুরো ঘরটাকে উষ্ণ রাজকীয় আভা দিচ্ছে। দেয়াল জুড়ে হালকা আইভরি রং আর উপর সূক্ষ্ম গোল্ডেনের মোল্ডিং। বিদেশি প্রাসাদের মতো নিখুঁত কারুকাজ। একপাশে ফ্লোর টু সিলিং কাচের জানালা। ভারী সিলদের কার্টেড বা অর্ধেক টানা।
এই দোতলার জানালা দিয়ে মেহরাবের ফুলের বাগানটা খুব ভালোভাবে দেখা যায়। সাথে রয়েছে রকম ফুলের মিষ্টি ঘ্রাণ তার রুমে ভেসে আসে, বিশেষ করে গোলাপের। ঘরের মাঝখানে বড় কিং সাইজ বেড, সাদা সাটিন চাদরের ওপর বিছানো নরম থার ফ্লোর। হেডবোর্ডের গাঢ় কাঠের হাতের খোদাই করা ডিজাইন, যেন পুরনো ইউরোপীয় রাজবাড়ির স্মৃতি। বিছানার দুপাশে মার্বেলের সাইড টেবিল, তার উপরে মিনিমাল লাভ। নরম আলো সরাসরি চোখে লাগে না, তবু মনকে শান্ত করে। এক কোণে রয়েছে ব্যক্তিগত সিলিং এরিয়া, সেটা একদম জানালার সামনেই। সেখানে বসে এখন আনায়েশা বাইরের দৃশ্য দেখছে। কি বা করবে সে? সারাটা দিন তো ঘরে বন্দি হয়ে থাকে। রুমে এই জানালাটা আছে বলেই তার দিনগুলো কেটে যাচ্ছে। বেডের ঠিক আসনের সাথে ক্রিম রঙের সোফা, তার সামনে রাখা আছে কাঁচের টেবিল। টেবিলের উপর সাজানো আনাসের পছন্দের তাজা তাজা সাদা গোলাপ, যা ঘরে হালকা সুঘ্রাণ ছড়াচ্ছে। মেয়েটকে বলে সকালে মেহেরাবের বাগান থেকে এই গোলাপগুলো আনিয়েছে আনাইসা। দেয়ালে বড় একটি অ্যাবস্ট্রাকিং পেইন্টিং, দামি আর বেশ রুচিশীল। মেঝেতে পুরো পার্সিং কার্পেট, হাঁটলে কোনো শব্দ হয় না, সবকিছুই নিস্তব্ধ, পরিমিত, নিয়ন্ত্রিত। আর ড্রেসিং টেবিলটার এরিয়ায় যেন আলাদা এক জগৎ। ওয়ারিং ইন ক্রোসেট, সারি সারি ডিজাইন পোশাক, কাচের সেলফে সাজানো গয়না আর পারফিউম। বড় আয়নার সামনে ওয়াইন ভেলভেট চেয়ার, একটা মেয়ের যা যা প্রয়োজন সবই এখানে আছে। পুরো রুমটাই হোয়াইট থিমের ওপর, যেটা আনায়াসের পছন্দের রং। এই রুমের প্রতিটা জিনিস খুব নিখুঁতভাবে তৈরি করা বলেছে। বলতেই হবে মেহরাব একজন রুচিশীল পুরুষ। তবে একটা বিষয় আনায়াসকে খুব ভাবেই মেহরাবের প্রতি তাকে কষ্ট দেওয়াচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। এখানে এনে থাকলে তাহলে কেন এত সুন্দর একটা রুমে থাকতে দেয়? তাকে টর্চার সেলে কেন রাখে না? সে জায়গাটা তো একটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য একদম পারফেক্ট। সে জায়গায় রেখে মেহরাব তাকে এত বিলাসিতা কেন দিচ্ছে? আনায়াসা চুপ করে বসে থাকে আর এসব কথাই ভাবছে। হঠাৎ করে তার লম্বা চুলে টান পড়ে। আনায়াসা ব্যথায় মৃদু চেঁচিয়ে ওঠে। সে ভেবেছে হয়তো মেহরাব এসেছে আর এবার হয়তো তাকে মারবে। ধীরে ধীরে তার চুলের টানের পরিমাণ বাড়তে থাকে। ব্যথার চোটে চোখ দিয়ে অনর্গত পানি পড়িয়ে পড়ছে আনায়াসার। আনায়াসা পেছন ঘুরতে দেখতে পায় একটা মেয়ে, যার পরনে শর্ট মডার্ন ড্রেস, মুখে একগাদা মেকআপ, আর সেই মেয়ের থেকে খুব মিষ্টি একটা পারফিউমের স্মেল ভেসে আসছে আনায়াসার নাকে। আনায়াসা টলমল চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আবার বলতে লাগে, তোর সাহসে কিভাবে যে তুই এই রুমে থাকিস? প্রস্টিটিউট মেয়ে, বাপের জন্ম তো মনে হয় এরকম জিনিস কখনো দেখিসনি। ও সরি, বাপের জন্ম দেখবি কি করে? তোর তো বাপেরই ঠিক নেই। আমি এটা ভেবে অবাক হচ্ছি, মেহরাবের রুচি এতটা নিচে নেমে গিয়েছে যে তোর মতো একটা জারজকে এ রুমে থাকতে দিয়েছে। ফায়জার এমন কথা শুনে আনায়াসার গলা ক্রমশ ভারী হয়ে আসছে। এত বাজে বাজে কথা যে তাকে কখনো শুনতে হবে সেটা সে কল্পনাও করেনি। আনায়াসা আর বলার মতো কোনো ভাষা পাচ্ছে না। হয়তো ফায়জা ঠিক কথাই বলছে। মেহরাবও তাকে একই কথা বলে। মেহরাব তো বলে যে সে একটা জারজ, তার বাবা একটা খুনি, তার জন্মের কোনো ঠিক নেই। আচ্ছা, তার ভাগ্যটা এমন কেন হলো? আর ৫টা সাধারণ মেয়ের মতো তার জীবনটা হলে কি খুব ক্ষতি হতো? ফাইজা আনারসার চুল আরো শক্ত করে ধরে, তাতে দাঁত চেপে বলে, শোন, এটা আমার রুম, আর মেহরাবও আমার। আর ২ মাস পর মেহরাবের সাথে আমার এঙ্গেজমেন্ট। আর এঙ্গেজমেন্টের দিন আমাদের বিয়ের ডেট ফিক্সড হবে। বিয়েটা হয়ে গেলে তোকে এই বাড়ি থেকে বিদায় করে দেব। এত জোরে চুল চেপে ধরায় আনায়াসা প্রচুর ব্যথা পাচ্ছে। তাই সে ফাইজার সামনে কাকুতি মিনতি করে বলে, দয়া করে আমার চুলটা ছাড়ুন, আমার খুব লাগছে। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। তোর মতো মেয়ের লাগাই ভালো। খুব রূপের দেমাক হয়েছে, তাই না? নিজের রূপের জালে আমার মেহরাবকে ফাঁসিয়েছিস। একটা কথা কান খুলে শুনে রাখবি, রক্ষিতা রক্ষিতার মতো থাকবি। আমার সংসার ভাঙার চেষ্টা করলে তোকে জ্যান্ত কবর দিয়ে দেবো বলে দিলাম। হঠাৎই পেছন থেকে কেউ এসে ফায়জাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আয়নাসার থেকে। উঁচু সিলেটো হিল পরেই তার সামনেতে না পেরে নিচে পড়ে যায় ফায়জা। মেহরাব আয়নাসাকে আঁকড়ে ধরে আর রক্তচক্ষুনি ফায়জাকে বলে, আমার ম্যানসনে ঢোকার মানুষজন কে দিয়েছে তোমাকে? ফায়জা মেহরাবকে দেখে নিচ থেকে উঠে তাকে জড়িয়ে ধরতে যাবে, তার আগে মেহরাব তাকে হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বলে, তোমাকে না বারবার বারণ করেছি আমার কাছে আসার চেষ্টা করবে না। আর ম্যানসনে কেন এসেছো তুমি? মেহরাব, এই প্রস্টিটিউট মেয়েটাকে তুমি এই রুমে কেন থাকতে দিয়েছো? এটা তো আমার রুম, তাই না? তাহলে কেন ওকে ঢুকতে দিয়েছো তুমি? ওর মতো নষ্ট মেয়ে আমার রুমে থাকলে আমার রুমটা অপবিত্র হয়ে যাবে। ওকে এক্ষুনি আমার রুম থেকে বের করে দাও।
মেহরাব প্লিজ, ন্যাকামো সুরে বলে ফাইজা। ফাইজার কথা শুনে মেহরাবের রক্ত উঠে যাচ্ছে। কিন্তু সে নিজেকে ঠান্ডা করে বলে, তোমাকে কে বলেছে এটা তোমার রুম? নীরবের চোয়াল একদম শক্ত। কেন? বলার কি আছে? তুমি তো সবসময় রুমটাকে লক করে রাখো, কাউকে ঢুকতে দাও না। তার মানে তো এটা আমারই রুম। আমার রুম বলে তো তুমি এটা কাউকে ঢুকতে দাও না, তাই না? উফ ফাইজা, উফ! আমি এই রুমটা লক করে রেখেছি। কাউকে ঢুকতে দেই না মানে যে এটা তোমার রুম সেটা তো আমি কখনোই বলিনি। ফার্দার এই রুমে আর কখনোই আসার চেষ্টা করবে না। শুধু এই রুমেই না, আমার ম্যানশনেও কখনো আসবে না তুমি। নাও লিভ! চিৎকার করে ওঠে মেহরাব। ফায়জা তাও যায় না। সে ক্ষিপ্ত হয়ে আনাসার দিকে তেড়ে আসে। আনাসা চুল ধরে টেনে তার গালে একটা থাপ্পড় দিয়ে দেয় আর বলে, তুই একটা ডাইনি। তুই আমার মেহরাবকে আমার থেকে কেড়ে নিচ্ছিস। আমার সংসার ভাঙতে চাইছিস তুই। নষ্টা কোথাকার! অন্যদের ঘর ভেঙে তোর শান্তি হয়নি? তুই এখন আমার ঘরটা ভাঙতে এসেছিস? তোকে আমি ছাড়বো না। তোকে তো আমি মেরেই ফেলবো। মেহরাবের রাগের মাথায় রক্ত টগবগ করে ওঠে। মন চাচ্ছে ফায়দাকে এখন মেরে পুঁতে দিতে। ফায়দার কত বড় সাহস যে তার আনাকে স্পর্শ করে, তার আনাকে কষ্ট দেয়। নষ্টা মেয়ে বলে, আর আনাকে কষ্ট দেওয়ার অধিকার শুধু তার আছে। অন্য কেউ তার আনাকে কষ্ট দিলে সে তাকে কাউকে ছেলে কথা বলবে না। মীরা ফায়জার কাছে গিয়ে খুব জোরে একটা থাপ্পড় মারে। মীরাবের থাপ্পড় খেয়ে ফায়জার মাথা ভনভন করে ওঠে। ঠোঁটের কোণে একটু কেটেও গিয়েছে। ফায়জা হতভম্ব হয়ে যায়। মীরা ফায়জাকে বলে, এই, তোর সাথে আমার কবে বিয়ে ঠিক হয়েছে যে তুই বলছিস আনা তোর সংসার ভেঙেছে? আর ওকে যে তুই নষ্ট মেয়ে বলছিস, তা নষ্ট মেয়ের সংজ্ঞা তুই কি আদৌ জানিস? ওকে তোর মতো রাতের বেলায় ছেলেদের সাথে পার্টি করে, মদ গিলে, একই রুমে রাত কাটায়, নাকি তোর মতো হাজারটা ছেলের সাথে ইন্টিমেট হয়েছে? তুই কি কি করে বেড়াস সেটা আমি জানি। কিছু বলি না বলে এই না যে এতবার বেড়ে যাবি। এক্ষুনি আমার ম্যানশন থেকে বের হয়ে যা, যদি বাঁচতে চাস তো। ফয়জাবা চিৎকার করে বলে, তো ও কি ধোয়া তুলসী পাতা নাকি? ওই মেয়েও তো তোমার সাথে বিয়ে না করে দিনের পর দিন রাত কাটিয়েছে। ও আর আমার ভেতর পার্থক্যটা কোথায়? আমি অনেক ছেলের সাথে রাত কাটিয়েছি আর ও শুধু তোমার সাথে রাত কাটিয়েছে। আমাদের বিয়েটা হয়ে গেলে তো ও সেই কাজই করবে আবার। অনেক মেয়ের সংসার ভাঙবে, নিজের দেহ সকলের কাছে বিলিয়ে দিয়ে টাকা উপার্জন করবে। এই নষ্টা মেয়েটা তাহলেও চলবে কিভাবে? ফায়জার কথা শুনে আনায়সার লজ্জাতে মরে যেতে ইচ্ছে করছে। সে কি নিজে থেকে এখানে এসেছে নাকি? সে তো অনেক চেষ্টা করেছে মেহরাবের থেকে নিজেকে বাঁচানোর। কতবার পালানোর চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। সে যদি না খেতে পেয়ে মরেও যায় তবুও কারোর সাথে নিজের দেহ বিলিয়ে দেবে না। মেহরাবের রাগের পরত তরতর করে বাড়ছে। রাগ কন্ট্রোলে আনার জন্য হাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। কিন্তু এতে কোনো লাভ হয় না। কেউ তার ম্যানসনে দাঁড়িয়ে তার আনাকে এত বাজে বাজে কথা বলবে, সেটা সে কিছুতেই মুখ বুজে সহ্য করতে পারবে না। আনাসা রুমের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আনাসার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও মেয়েরা খুব ভালো করে জানে জানায়া কাঁদছে। মেহরাব বাতাসের বেগে ফায়জার কাছে ছুটে যায় আর শক্ত হাতে তার গলা চেপে ধরে। মেহরাব চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে, কপালে রক ফুলে উঠেছে। মেহরাবের এমন রূপ দেখে ফায়জা রীতিমতো ভয় পেয়ে গিয়েছে। মেহরাব হিংস্র কণ্ঠে বলে, তুই একটা নষ্টাম। তোর সাহসে কিভাবে যে তুই আমার ম্যানসনে দাঁড়িয়ে আমার আনার চরিত্র সম্পর্কে বাজে বাজে কথা বলিস? তুই কি ভেবেছিস তুই কি বাজে বাজে কথা বলবি আর আমি সেটা মুখ বুজে সহ্য করবো? হুম, সেটা হবে না। আজকে তোকে জানে মেরে দেবো। অনেক সহ্য করেছি তোকে, কিন্তু আর না। ফায়জা মেহরাবকে ভয় পেলেও সেটা মুখে প্রকাশ না করে কম্পিত স্বরে বলে, ভুল কিছু তো বলিনি আমি। আমার সবগুলো কথাই একদম ঠিক। ওই মেয়ে নষ্টা, নষ্টা, নষ্টা। মেহরাবের রাগে গজগজ করে ওঠে। মাথা দাও দাও করে আগুন জ্বলছে। ফুসফুস করে শ্বাস নিচ্ছে সে। মেহরাব আরো জোরে ফায়জার গলা চেপে ধরে। ফায়জার মুখটা একদম রক্তশূন্য হয়ে গিয়েছে। চোখগুলো উল্টে গিয়েছে। দেখে মনে হচ্ছে এখনই কঠোর থেকে কঠোরতর হয়ে চোখগুলো খুলে বের হয়ে আসবে। অবস্থা বেগতিক দেখে আনায়সা ভটকে যায় মেহরাবকে আটকানোর জন্য। আনায়সা মেহরাবের বাহু ধরে তাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। আপনি ছাড়ুন ওনাকে, ওনার দম বন্ধ হয়ে আসছে। ছাড়ুন ওনাকে, মরে যাবে উনি। মেয়েরা আনাসের হাত নিজের হাত থেকে মৃদু ধাক্কা দিয়ে বলে, সরে যা আমার সামনে থেকে, না হলে ওর ভাগের মারগুলো তোর পিঠে পড়বে। মেহরাবের কথা আনাসা ভয় পেলেও সেখান থেকে এক চুলো নড়ে না। সে মেহরাবকে আটকানোর চেষ্টা করছে। হঠাৎই রুমে ফারদিন চলে আসে। আনাসা আর ফারদিন মিলে অনেক চেষ্টা করে মেহরাবের হাত থেকে ফায়জাকে মুক্ত করে। ফারদিন ফায়জাকে নিয়ে সোফায় বসায় আর পানি দিয়ে বোনকে খাওয়ায়। ফায়জা তো কাশেই উঠে গিয়েছে, শ্বাস নিতে পারছে না ঠিক মতো। ফারদিন বোনের মাথায় হাত বোলাচ্ছে। ফারদিন আর ফায়জা এসেছিল মেহরাবের সাথে দেখা করতে। ফায়জার পাগলামিগুলো এতই বেড়ে গিয়েছে যে সে ফারদিনই
নিজেকে নিয়ে এসেছে ম্যানসনে। ফারদিনের যখন শুনল যে মেহরাব ম্যানসনে নেই, তখন ফাইজাকে নিয়ে চলে যাবে। কিন্তু তখনই ফাইজা জেদের কাছে ফারদিন বরাবরই পরাজিত। একমাত্র বোনের আদরের কিনা আজ অব্দি যা চেয়েছে বড় ভাই হিসেবে দেওয়ার চেষ্টা করে গেছে। ফারদিন একটা ইম্পর্ট্যান্ট কল আসায় সে একটু অন্য সাইডে চলে যায় কল অ্যাটেন্ড করতে। সেই ফাঁকে ফাইজা দোতলায় চলে আসে। সে জানতো না যে এই রুমটা মেহরাব আনায়াসকে দিয়ে রেখেছে। রুমটা তৈরি করার পর থেকেই মেহরাব ওই রুমের দরজা বরাবরের জন্য তালা ঝুলিয়ে রেখে দিয়েছিল, যেন কেউ রুমে প্রবেশ করতে না পারে। ফাইজা ভেবেছিল হয়তো মেহরাব তার জন্য এই রুমটা বানিয়েছে। তা যখনই মেহরাবের ম্যানশনে আসতো তখনই এই রুমের সামনে ঘুরঘুর করতো। যদি একদিন এই রুমের দরজা তালা খোলা থাকে তাহলে সে রুমটায় ঘুরে দেখবে। সেই অনুযায়ী আজকেও সে এই রুমের সামনে এসে ঘুরঘুর করছিল আর দেখতে পায় যে রুমের তালা খোলা। খুশিতে রুমের দরজা খুলতে চারপাশটা দেখে চোখ বোলাতে লাগলো আর দেখতে পায় আনিশা বসে আছে। এতে তার মাথায় রাগ চেপে বসে আর সেই রাগ সামলাতে না পেরে সে আনাসের উপর হামলা করতে বসে। কিন্তু মেহরাব ঠিক সময় এসে আনাসাকে ফাইজার হাত থেকে বাঁচিয়ে নেয়। ফারদিন মেহরাবেদকে কাছে নরম করে দিয়ে বলে, ভাই তুই আমার বোনটাকে এমন ব্যবহার কেন দিচ্ছিস? তুই তো জানিস আমার বোনটা কেমন। ও তোকে খুব ভালোবাসে তাই এমন পাগলামো করে। তাই বলে তুই ওকে মারবি? আজ অব্দি আমি আর ড্যাড কখনো ওর গায়ে হাত তুলিনি আর তুই কিনা ওর গলা টিপে ধরেছিস। ফাইজা মেহরাবকে ভালোবাসার কথাটা শোনা মাত্রই আনাসের বুকটা ভারী হয়ে আসে। অনেক অজান্তেই তার চোখের কোণে ভিড় করে জলরাশিরা। আনাসা সকলের অগোচরে চোখের পানি মুছে নেয়। তোর বোনকে এক্ষুনি আমার সামনে থেকে সরা, না হলে আমি ওকে খুন করে ফেলবো। কিন্তু ও কি করেছে সেটা তো বল। সেটা নিয়ে তোর বোনের মুখে শুনে নিবি। ফারদিন ফাইজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বোন? তুই কি করেছিস যে মেহেরাব এতটা হাইপার হয়ে গিয়েছে? ফাইজা নিজেকে সামলে নিয়ে ফারদিনের হাত ধরে রুম থেকে বের হতে যাবে, কিন্তু যাওয়ার আগে আনায়েশার দিকে রাগী দৃষ্টিতে নিক্ষেপ করে বলে, তোকে আমি ছাড়বো না। আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস তুই। এর ফল খুব বাজে হবে বলে দিলাম। আমি থাকতে কেউ ওর গায়ে ফুলের টোকাও দিতে পারবে না। ফাইজা একটা বাঁকা হাসি হেসে মেহরাবের কাছে এসে বলে, সেটা তো দেখাই যাবে। তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো। কি ভেবেছো এত সহজে তোমাকে ছেড়ে দেবো আমি? না। এই ফাইজা নওশাদকে তুমি ঠিকমতো চেনো না মেহরাব। এই ফাইজা নওশাদ ঠিক কি করতে পারে এখন সেটা তুমি দেখবে। তোমার আনাকে যদি তোমার কাছ থেকে কেড়ে না নিয়েছি তো আমি তো আমার নাম ফাইজা নওশাদ নয় বলেই এক মুহূর্তে সেখানে না দাঁড়াতে ভাইয়ের হাত ধরে ফাইজা চলে যায়। তারা চলে যেতে মেয়েরাব রুম থেকে বের হয়ে যায়। তারা আরো দুদিন পর আসার কথা থাকলেও ওই কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় সে চলে এসেছে। তার মানে হচ্ছিল যদি আনায়াসা আবারও তার থেকে পালিয়ে যায়। কিন্তু এসে এসে দেখতে পায় ফাইজা আনার চুল ধরে আছে আর তাকে বাজে ভাষায় গালাগাল করছে। ড্যাড, ড্যাড, কোথায় তুমি? ড্যাড। ফাইজা কাঁদতে কাঁদতে হসপিটালে এসে মিস্টার নাভিলের কেবিনে গিয়ে তাকে ডাকতে থাকে। কিছুক্ষণ ডাকার পর মিস্টার নাভিল ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর মেয়ের কাছে যান। ফাইজার গলায় আঙুলের চাপ বসে গিয়েছে দেখে মনে হচ্ছে কেউ খুব জোরে গলা চেপে ধরেছিল। গালে 5 আঙুলের ছাপ। মেয়ের এমন অবস্থা দেখে মিস্টার নাভিল চিন্তিত গলায় বলেন, কি হয়েছে মামনি? তোর এই অবস্থা কেন? গালে 5 আঙুলের দাগ, ঠোঁট কেটে গিয়েছে, আবার গলায়ও আঙুলের ছাপ। কি হয়েছে তোর মা? ফাইজার আগে ফুঁসতে ফুঁসতে আবারও কেঁদে ফেলে। বাবা আর ভাইয়ের খুব আদরের ফাইজা। আজ অব্দি কেউ তার গায়ে হাত তোলে না। সেখানে নিজের ভালোবাসার মানুষই তাকে চড় মেরেছে, তার গলা টিপে ধরেছে, তাও আবার একটা মেয়ের জন্য। এটা যেন তার সহ্য হচ্ছে না। কি হয়েছে বল মা, ড্যাডকে বল। ফাইজা মিস্টার নাবিলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ড্যাড, আজকে মেয়েরাবের প্রতিষ্ঠিত মেয়েটার জন্য আমার গায়ে হাত তুলেছে, আমার গলা পর্যন্ত চেপে ধরেছে মেহরাব। ফাইজার কথা শুনে মিস্টার নাবিল রাগে কপালের রগ ফুলিয়ে ওঠেন। মেহরাবের এত বড় সাহস, ও আমার মেয়ের গায়ে হাত তোলেন, তার গলা টিপে ধরে, তাও আবার ওই ছোট লোক মেয়েটার জন্য। হ্যাঁ ড্যাড, ফাইজা কাঁদতে কাঁদতে বলেন। এরপর ফাইজা সব খুলে বলে মিস্টার নাবিলকে। সব শুনে মিস্টার নাবিল মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেন, কাঁদিস না আম্মু, তোর ড্যাড এবার কি করে শুধু দেখ। আর কিছুদিন অপেক্ষা, মেয়েরাবের দিকে সবকিছু আমি কেড়ে নেব। কিন্তু ড্যাড আর কতদিন অপেক্ষা করব আমি? আমার আর এই অপেক্ষা সহ্য হচ্ছে না। অপেক্ষা তো করতে হবে মা, নাহলে আমাদের কাজও হাসিল হবে না। এরপর মিস্টার নাবিল ফায়দাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন আর নাবিদকে কল করে বলেন। কিছুক্ষণের মধ্যে নাবিদ হসপিটালে এসে হাজির হয়। মিস্টার নাবিল নাবিদকে এখনো বলেনি যে মেয়েরা ফায়দার সাথে কি কি করেছে।
ভাই, এত জরুরি তলব করলি যে? কি হয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব ওই মেহেরাবকে শেষ করতে হবে। আর সাথে ওই মেয়েটাকেও। নাভিদ ভাইয়ের কথা শুনে বুঝতে না পেরে বলে, মানে? মিস্টার নাবিল বলে, ওই মেয়েরাবকে আজকে কি করেছে জানিস? কি করেছে ও? মিস্টার নাবিল নাভিদকে সবটা খুলে বলেন। সবটা শুনে নাভিদের মাথা খারাপ হয়ে যায়। তার মন চাইছে এক্ষুনি মেহেরাব আর আনাইসাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারতে। মেহেরাবের কত বড় সাহস যে সে ফাইজার গায়ে হাত তুলেছে। এবার তো কিছু করতেই হবে। দিন দিন মেহেরাব ফাইজার সাথে যা করছে সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। ওই ড্রাগের পরিমাণ আরো বাড়িয়ে দাও ভাই, যেন ও আরো হ্যালুসিনেশন করে আর নিজের হাতে আনাইসাকে খুন করে। আর তারপর মেহেরাবকে ওই অবস্থায় গাড়ি চাপা দিয়ে উপরে পাঠিয়ে দেবো আমি। পাগল নাকি? এখন যদি ডোজ বাড়িয়ে দিই তাহলে ফারদিন আমাকে সন্দেহ করবে। ও এমনিতে আমাকে একটু একটু করে সন্দেহ করতে শুরু করেছে। এখন তাড়াহুড়ো করা যাবে না, আরো ভালো প্ল্যান সাজাতে হবে। ভাই, আমার মাথা কাজ করছে না। ওই মেহেরাব আমাদের মেয়ের গায়ে হাত তুলেছে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমি যদি তোকে মেহেরাবের হাতে তুলে দিই তাহলে আমি ওকে যা যা বলবো ও তাই করবে। মানে? মিস্টার নাবিল বাঁকা হেসে বলেন, আমি মেহেরাবকে বলবো আমার কাছে এমন একটা ক্লু আছে যার দরুন মেহেরাব তোকে আর নওরিনকে খুব সহজেই পেয়ে যাবে আর তোদের উচিত শাস্তি দিতে পারবে। এর বদলে ওকে ফাইজাকে বিয়ে করতে হবে আর তারপর আমাদের কাজ শুরু করতে হবে। ফাইজার সাথে একবার বিয়েটা হয়ে গেলে ওই মেহেরাবকে হাতের মুঠে পেয়ে যাবো আমরা। ও নিজে আমাদেরকে খুঁজে বের করতে পারবে। জানোই তো ও কেমন। ওর কাছে এসব বাহাতের খেল। কিন্তু ও ইচ্ছে করে আমাদেরকে খুঁজছে না, কারণ ও এখনো মনে করছে যে আনায়েশা আমার মেয়ে। তাই ও দেরি করছে। পারলেই বা কি? ওই ক্লুটা মেহেরাবের জীবন বদলে দিতে পারে। আর তাছাড়াও আমি ওকে বলবো ওকে আর নওরিনকে খুঁজে পেতে আমি সাহায্য করব। মেহেরাব এমনিতেও আমাকে খুব বিশ্বাস করে। আমার একটা মিথ্যা ক্লুতে আনায়েশাও খতম করে মেহেরাবও আমাদের হাতের পুতুল হয়ে যাবে। মেহেরাব আমাকে আর নওরিনকে খুঁজতে কারোরই সাহায্যের প্রয়োজন নেই ভাই। ও একাই 100। উফ, তুই একটু বেশি বুঝছিস। তুই ওই ড্রাগের মেহেরাবের জন্য একটা এনেছিলি না? সেটা ধীরে ধীরে ব্রেইনের কার্যক্রম কমিয়ে দেবে। ওর ওই তুখোড় ব্রেনে দুর্বল হয়ে যাবে। আর তারপর আমি ওকে যা বলবো সেটাই চুপচাপ মেনে নেবে। কিন্তু এর জন্য ডোজটা বাড়াতে হবে। তবে এখন ওই কাজটা করা যাবে না। তাহলে কখন করবে? কালকে আমি নিজে মেহেরাবের সাথে কথা বলবো। আমার প্রস্তাব রাখবো ওর সামনে, যদি রাজি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে। বাঁকা হাসে মিস্টার নাবিল। মেহেরাব যেই সেই রুমে গিয়েছে, তারপর আর একবারের জন্য বের হয়নি রুম থেকে। আনাসা বসে বসে তখনকার কথাই ভাবছে। মেহেরাব তার জন্য ওই মেয়েটার সাথে ফাইট করলো। তাহলে কি মেহেরাবও তাকে ভালোবাসে? কথাটা ভাবতে আনাসা ঠোঁট খেলে এলো একটি মিষ্টি হাসি। পরক্ষণে তার মুখে হাসিটা গায়েব হয়ে গেল। উনি আমাকে ভালোবাসেন? উম, আমি কি আদৌ কারো ভালোবাসার যোগ্য? আমার বাবা ওনার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। উনি কি আমাকে এত সহজে ছেড়ে দেবে নাকি? হয়তো একটু পরেই উনি আসবে আমাকে ভোগ করতে বা আমাকে মেরে ফেলতে। আর যাই হোক, আমার মতো মেয়েকে উনি কখনোই ভালোবাসতে পারেন না। তার ছিল হাসি নিজের ভাগ্যের উপর আনাইসা। মেয়েরা এখনো রাগে শরীর থরথর করে কাঁপছে। কেন ফাইজা তার আনার গায়ে হাত দেবে? আর ফাইজার কত বড় সাহস যে সে আমার আনার রুমে গিয়ে তার চুল ধরে টানে। ফাইজার গলা টিপে ধরে, একদম ঠিক করেছি আমি। গলা টিপে মেরে ফেললে ভালো হতো। ঝামেলাটা একবারে ঘাট থেকে নামতো। আমার জীবনটা একেবারে হেল করে দিয়েছে মেয়েটা। একে তো ফাইজা আনাসাকে বাজেভাবে কথা বলেছে, তার উপর সে আনাসার ঝুল ধরে টেনেছে। ভাবতে মেহরাবের রাগে সারা শরীর কাঁপতে থাকে। মেহরাব আনাসার বড় চুলগুলো খুব পছন্দ করে, আর সেই চুলেই ফাইজার হাত দিয়েছে। মন তো চাইছিল ফাইজার হাত ভেঙে গুড়িয়ে দিতে, কিন্তু মেহরাব সেটা করতে পারবে না। ফারদিন আর মিস্টার নাবিল কথা ভেবেই সে ফাইজাকে বারবার ছেড়ে দেয়। ফাইজা যতবারই তার মেনশনে আসে ততবারই কিছু না কিছু গন্ডগোল করেই। আনাসা এখন সেই রুমে থাকে। প্রতিবার ফাইজার মেনশনে এসে এই রুমে তালা ভাঙার চেষ্টা করত, কিন্তু আর বারবারই মেহেরাব হাত ধরে করতো সে। মেহেরাব যখনই এই ম্যানশনটা তৈরি করেছিল তখন এই রুমটা সে স্পেশাল আনার জন্য তৈরি করে রেখেছিল। রুমের প্রত্যেকটা জিনিস সে নিজ পছন্দ করেছে আনাসার জন্য। মেহেরাব নিজে দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিয়েছে যে কোন জিনিসটা কোথায় রাখতে হবে। সে আনাসাকে একদমই পছন্দ করে না, যদিও এটা মেহেরাবের কথা, কিন্তু ছোট থেকেই সে সবসময় আনাসার পিছু করেছে। আনাসায় খেয়াল রেখেছে লুকিয়ে লুকিয়ে। এমনকি মেহেরাব আনাসাকে যে পতিতালয়ের সামনে ফেলে এসেছিল সেখানেও আনাসার উপর নজর রাখার জন্য স্পেশাল ভাবে রেখেছিল মিস্টার নাবিলের সাহায্যে। কারণ তখন সে ছোট ছিল, টাকা থাকলেও ও ধরনের ছিল না যে কিভাবে সে স্পাই লাগাবে। সে স্পাইয়ের মাধ্যমে মেহেরাব আনাসার প্রতিনিধিত্ব করত, পর্যবেক্ষণ করত। এখন কি মিস্টার নাবিলের সাহায্য নিয়ে শিরিনকে সাবধানেও করেছিল, যেন কোনো ছেলে আনাসাকে দেখতে না পায়। সবসময় যেন তাকে লুকিয়ে রাখা হয় এ দুনিয়ার মানুষের থেকে।
সেইজন্য জন্মের পর থেকে ১৮টা বছর বাইরের কোনো পুরুষ আনাশাকে দেখতে পায়নি। কিন্তু শিরিনের লোভ ছিল আকাশ ছোঁয়া। যখনই তাকে অফার করা হতো এই পতিতালয়ে যদি কোনো ভার্জিন মেয়েকে সে পায়, তাহলে তাকে অনেক টাকা দেওয়া হবে। তখন শিরিন আর নিজের লোভ সামলাতে পারেনি। সে আনাশাকে তৎক্ষণাৎ ওই লোকগুলোর কাছে পাঠানোর জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু আনাশার কাছে তাদের সামনে যেতে অস্বীকার করে। শিরিন তার উপর অমানসিক নির্যাতন শুরু করে। মেহরাবের লাগানো স্পাই মেহরাবকে আনাশার খবর দেওয়ায় সে তৎক্ষণাৎ নিজের ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে ইউএস থেকে রওনা দেয়। কিন্তু বিভিন্ন কারণে সে আনাসের কাছে ১ম দেরি করে ফেলে। শিরিন আনাসের উপর এতটা নজর করতে পেরেছিল সেজন্যই। মেহরাব দেশে এসে যত তাড়াতাড়ি সম্ভব আনাসের কাছে চলে যায় আর তাকে সেখান থেকে উদ্ধার করে। শিরিনকেও সে ছেড়ে দেয়নি। ওই প্রতিযোগিতায় দিনের পর দিন শিরিনের আনাসের উপর যা অত্যাচার চালিয়েছে মেহরাব স্পাই তাকে সবটা জানিয়েছে। সবটা জেনে সে শিরিনকে অনেকবার সাবধানও করেছে। শুধু সাবধান নয়, মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। কিন্তু শিরিন তার কথা শোনেনি। শিরিন সরাসরি মেহরাবকে কখনোই দেখেনি। কারণ প্রতিবারই মেহরাব লোকেতে গিয়ে সাবধান করতে আসতো বা তাকে হুমকি দিতে আসতো। মেহরাব সঠিক সময় অপেক্ষা করেছিল আনায়াসাকে নিজের ম্যানসনে নিয়ে আসার জন্য। সঠিক সময় হতেই সে আনায়াসাকে এক নজরে থেকে উদ্ধার করে আরেক নরকে এনে ঠাঁই দেয়। সাথে শিরিনকেও ছাড়ে না। আনায়াসাকে ম্যানসনে নিয়ে আসার পরদিনই মেহরাবের লোকেরা গিয়ে শিরিনকে সেখান থেকে তুলে নিয়ে আনা হয়। নিয়ে মেহরাবের টর্চার রুমে রাখে। মেহরাব এতগুলো দিন শিরিনের ওপর অমানসিক নির্যাতন চালায়। ঠিক যেভাবে শিরিন আনায়াসের উপর টর্চার চালিয়েছিল, তবে মেহরাবের থেকেও বেশি শাস্তি শিরিনকে দিয়েছে। শিরিনের কথা মনে পড়তেই মেহরাবের নিজের রুম থেকে বের হয়ে টর্চার সেলের দিকে এগিয়ে যায়। টর্চার সেলের দরজা খুলতে শিরিনের অন্তরাত্মা কেঁপে ওঠে। শিরিনের জানটুকু অল্পের জন্য বের হচ্ছে না। হাত পায়ের মাংসগুলো সব উড়ে গিয়েছে। জায়গায় জায়গায় হাড্ডি বের হয়ে গিয়েছে। আর বের হবেই না বা কেন? মেহরাব শিরিনকে ও চাবুকের বাড়ি মেরেছিল। শিরিন আনায়সাকে যে চাবুকের বাড়ি মারতে মারতে আধমরা করে দিয়েছিল। মেহরাবও শিরিনকে চাবুক দিয়ে মেরে ঠিক একই হাল করেছে। শুধু এটুকুতে ক্ষান্ত হয়নি মেহরাব। চাবুকের বাড়ি দেওয়ার পর কাটা জায়গাগুলোতে আচ্ছা মতো মরিচের গোড়া এবং লবণের গোলা ডলে ডলে লাগিয়েছে। শিরিনের তো যান যাওয়া অবস্থা। এরপরও মেহরাব শান্তি হয়নি। সে ছুরি এনে গার্ডের মাধ্যমে শিরিনের হাত পায়ের বিভিন্ন অংশ থেকে মাংস তুলে নিয়েছে। শিরিনের অনেক আকুতি মিনতি করেছে মেহরাবের সামনে, কিন্তু মেহরাব তাকে ছাড়েনি। মেহরাব একটা চেয়ার নিয়ে শিরিনের সামনে এসে পায়ের উপর পা তুলে বসে। এরপর শিরিনের চুলের মুঠি শক্ত করে ধরে বলে, বারবার বারণ করেছিলাম তো তোকে, জানার উপর কোনো ধরনের টর্চার করবি না, ওকে আঘাত করবি না, ওকে কষ্ট দিবি না। কিন্তু তুই আমার কথা শুনিসনি। তোকে এত বলেছিলাম যে পনের মতো বাজারে তুলবি না আমার আনাকে, কিন্তু তুই সেটাও শুনিসনি। সময়ের মতো তো টাকা ঠিকই নিতি, কিন্তু এর বদলে আমার আনাকে কেন নষ্ট করতে দিলি? ওকে কষ্ট দেওয়ার অধিকার শুধু আমার, এই মেহরাবের আছে। তুই কোন সাহসে ওকে কষ্ট দিতে গিয়েছিলি? আমার ভুল হয়ে গিয়েছে স্যার। আমাকে কোনোদিন এমন করব না স্যার। মেহরাব শিরিনের চুল ছেড়ে দেয়। এখন বলে কি হবে? আমি তো তোকে অনেকবারই সাবধান করেছিলাম। আজকে যে অবস্থার জন্য তুই নিজেই দায়ী। তুই আমাকে খুব হালকাভাবে নিয়েছিলি, তাই তো এই অবস্থা হয়েছে তোর। প্লিজ স্যার, ছেড়ে দিন তো আমাকে। আর কোনোদিন আমার ভুল হবে না। কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে শিরিন। মেয়েরা বড্ড হাসিতে ফেটে পড়ে। হঠাৎই হাসি থামিয়ে রক্তচক্ষু নিয়ে বলে, ভুল করার জন্য তো তোকে আগে আমার থেকে বাঁচতে হবে, তারপরে তুই ভুল করবি? বলেই মেহরাব নিজের প্যান্ট থেকে একটা রিভলভারটা বের করে নেয়। কটা গুলি শিরিনের বুকে বাঁ দিক করে দেয়। সাথে সাথেই পিনকি দিয়ে রক্ত ছিটকে মেহরাবের মুখে চলে আসে। মেহরাব কার্টের কাছ থেকে একটা টিস্যু নিয়ে মুখটা মুছে নেয়। এখন মেহরাবের একটু শান্তি লাগছে। ফারিদা কেউ যদি এইভাবে মারতে পারতো তাহলে তার কলিজাটা আরেকটু ঠান্ডা হতো। এটাকে সরানোর ব্যবস্থা করো, বলেই মেহরাব টর্চার সেল থেকে বের হয়ে যায়। মেহরাব সোজা নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এসে থেকে শুরু করে একটু রেস্ট নিতে পারেনি। ১০ মিনিটের মধ্যে মেহরাব শাওয়ার নিয়ে বের হয়ে আসে। শাওয়ার নিয়ে মেহরাব নিজের বেডের উপর এসে বসে। মাথাটা খুব ধরেছে। আসার সময় বলে এসেছিল তার রুমে যেন ঠিক সময় একটা কফি পৌঁছে যায়। কিছুক্ষণ বসে থাকতেই দরজায় টোকা দেয় একজন মেড। মেহরাব দরজা খুলে কফির মগটা হাতে নিয়ে আবারও বেডে গিয়ে বসে পড়ে। কফি খেতে খেতে আনিসের জন্ম থেকে আজ অবধি সে যেইভাবে সবার কাছে তাকে বাঁচিয়ে এসেছে সবটা ভাবছে। তবে এত কিছুর পরও মেহরাব বলে যে সে আনিসকে কখনো ভালোবাসেনি। সত্যিই কি আনিসকে কখনো ভালোবাসেনি? যদি ভালোই না বাসতো, তাহলে সবসময় কেন তার পিছু করেছে, যাতে আনিসা কোনো বিপদে না পড়ে? কেন তবে শিরিনকে খুন করলো? কেন গত ৬টা মাস সে আনায়সাকে অনুপস্থিতিতে পাগলের মতো সব জায়গা থেকে খুঁজে বেরিয়েছে? জরুরি কাজ ছেড়ে পর্যন্ত খুঁজেছে। গত ৬টা মাস কেন সে মনে মনে চেয়েছে যে
তার ওই সহজ সরল বোকা আনার যেন কোনো বিপদ না হয়। যদি ভালোই না বাসতো তাহলে কেন কোনো ছেলে আনাসের দিকে চোখ তুলে তাকালে তাকে এত কঠিন শাস্তি ভোগ করতে হয়? সে যদি সত্যি প্রতিশোধ নিতে আনাসাকে তার কাছে এনে থাকে তাহলে আনাসের বিপদ পড়লে সে কেন সবার আগে ছুটে যায় তার কাছে? কেন সে আনাসের জন্য এত চিন্তিত হয়? নীরব আর ভাবতে পারছে না। তার মাথা ফেটে যাচ্ছে রাগে। সে দেরি না করে মিস্টার নাবিলের দেওয়া সেই মেডিসিনগুলো আবার খেতে নেয়। ওই মেডিসিনগুলো নিয়ে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন সে কি করে সেটা নিজেও জানে না। এক কথায় সে যেন নিজের মধ্যেই থাকে না। যখনই ওই মেডিসিনগুলোর রিঅ্যাকশন কেটে যায়, তখনই সে নরমাল হয়ে যায়। আর তার মনের ভেতর সকল অস্থিরতা শান্ত হয়ে যায়। কিন্তু যতক্ষণ ওই মেডিসিনের রিঅ্যাকশন থাকে ততক্ষণ সে কি করে সেটা সে আন্দাজও করতে পারে না। তখনকার সকল স্মৃতি তার ব্রেন থেকে মুছে যায়। প্রতিবারের মতো এবারও ওষুধটা নিতেই মেহেরাবের হ্যালুসিনেশন করতে শুরু করে। তার মাথায় আবারও সেই অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখগুলো রক্তবর্ণ হয়ে গিয়েছে। কিন্তু এবার আর রাগে নয়, আয়েশাকে চিরতরে হারিয়ে ফেলার ভয়ে। নীরব হঠাৎই কারো হাসির শব্দ শুনতে পায়। নীরব নিজের মাথার দুই পাশে কান দিয়ে চেপে ধরে। আর তখনই দেখতে পায় ফাইজা হাসছে। ফাইজা হাসছে তো হাসছেই। তার হাসি যেন থামছেই না। এক পর্যায়ে সে হাসি থামিয়ে মেহেরাবের কাছে এসে দাঁড়ায়। তার মুখগুলো শক্ত করে বলে, "কি হলো মেহেরাব? আমাকে ভয় পাচ্ছ?" "ভয় তো পাওয়ারই কথা। তোমার ওই আনাকে আমি তোমার থেকে একদম কেড়ে নেবো মেহেরাব। ওকে শেষ করে দেবো আমি। আর যেন কোনোভাবে ওকে শেষ করবো সেটা তুমি দেখতে পারবে। কষ্ট দিয়ে মারবো আমি তোমার সামনে ওকে। আর তুমি চেয়ে দেখবে ঠিক যেভাবে তোমার পরিবার তোমার চোখের সামনে তর্পাতে মরেছে, ওই রাস্তার মেয়েটাকেও তোমার সামনে তর্পাতে মরতে দেখবে। তুমি ওই ফাইজার গায়ে হাত তুলেছো, তাই না? এর প্রতিশোধ আমি ওই নষ্ট মেয়েটাকে দিয়ে নেব।" বলেই আবারও হাসতে লাগে ফাইজা। ফাইজার কথাগুলো শুনে মেহেরাবের আবারও রাগে উঠে যায়। ২ হাত দিয়ে মাথা চেপে ধরে সে আস্তে উঠে দাঁড়ায় আর ফাইজার দিকে এগিয়ে আসে। মেহেরাব ফাইজার কাছে আসতেই ফাইজা সেখান থেকে উধাও হয়ে যায়। মেহেরাব আশেপাশে তাকাচ্ছে। তখন পেছন থেকে ফাইজা হাসতে বলে ওঠে, "ওইখানে কাকে খুঁজছো? আমি তো এখানে। আমাকে তুমি ধরতে পারবে না ওই নষ্ট মেয়েটার জন্য। তো তুমি আমাকে আজকে এমন করছো, তাই না? ওকে আমি ছাড়বো না।" মেয়েরা পেছনে ঘুরতে আবারও ফাইজাকে ধরতে যায়। কিন্তু সে রুমে থাকা বড় ফুলদানির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ধাক্কা খাওয়ার ফলে ফুলদানিটা সজোরে মাটিতে পড়ে ভেঙে যায়। মেহেরাব সেখানে পড়ে যাওয়ার ফলে ফুলদানির টুকরোগুলো তার শরীরের জায়গায় গেঁথে যায়। শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হতে থাকে। ফাইজা আবারও হাসতে বলে, "কি হলো মেহেরাব? পড়ে গেলে যে? ধরো আমাকে।" "অবশ্যই আমাকে তুমি ধরতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে আনাকে আমি শেষ করে দেব। তোমার আনা এখন আমার চোখে হাইলাইট হয়ে গিয়েছে। ওকে আর আমার কাছ থেকে বাঁচাতে পারবে না তুমি।" মিরাম অনেকবার চেষ্টা করছে, কিন্তু করতে পারছে না। সে ঠিকভাবে ফায়জার অব্দি পৌঁছাতে চেষ্টা করছে। এতে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচের টুকরোগুলো আবারও গেঁথে যাচ্ছে তার শরীরে। ফায়রা আবার সেখান থেকে গায়েব হয়ে যায়। মেহরাব আবারও শুনতে পায় ফায়জার কণ্ঠ। ফায়জা বলছে, "তুমি কিছুতে তোমার আনাকে বাঁচাতে পারবে না মেহরাব। ওকে আমি শেষ করেই দেবো। ওকে আমি মেরে ফেলবো। ওকে আমি সত্যি মেরে ফেলবো।" বলে আবারও হাসতে থাকে। মেহরাব অনেক কষ্টে উঠে দাঁড়ায়। তার হাতের কাছে যা পায় তাই এদিক ওদিক ছুঁড়ে মারে। কারণ সে রুমের চারিদিকে ফায়জাকে দেখতে পাচ্ছে। আর ফায়জা একই কথা বলছে যে সে আনাকে মেরে ফেলবে। "তোকে তো আমি ছাড়বো না ফায়জা। তোর সাহস কিভাবে হয় যে তুই আমার আনাকে নষ্ট বলিস? আমি তোকে ঝাড়ে মেরে ফেলবো। আমি থাকতে তুই ওকে কখনোই মারতে পারবি না।" মেয়েরা ভয়ে আর রাগে জোরে চিৎকার করতে থাকে। আর রুমের সমস্ত জিনিসপত্রগুলো ভাঙচুর করতে থাকে। এত জোরে সে ভাঙচুর করছে যে রুমের বাইরে থাকে সেটা শোনা যাচ্ছে। আনাসা ঘুমের মধ্যে ভয় পেয়ে যায় মেহেরাবের ভাঙচুরের শব্দে। ধড়পড়ে উঠে বসে সে। মেহেরাবের কথা ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল আনাসা সেটা টেরই পায়নি সে। এত ভাঙচুরের শব্দ আসছে কোথা থেকে? উনি কি আপনার জিনিসপত্র ভাঙচুর করছে? ওই লোকটার এত রাগ কেন? এবার কি হবে? পরক্ষণে আনাসা বলে, "না, এখন যাওয়া যাবে না। এখন গেলে ওই দিনের মতো আবার আমাকে মারবে। তাহলে কি করব? এই আওয়াজ তো থামছেও না। না, এবার যাই।" আনিশা আল্লাহর নাম নিতে বেডরুম থেকে বের হয়ে এক পা করে নিজের রুম থেকে বের হয়ে যায়। ধীরে মেহরাবের রুমের সামনে এসে দাঁড়ায়। মেহরাবের রুমের সামনে জাহিদ আগে থেকে দাঁড়িয়ে ছিল। সে মেহরাবের এমন রাগ দেখতে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। আয়েশা মেহরাবের রুমে ঢুকতে যাবে তার আগে জাহিদ তাকে থামিয়ে দিয়ে বলে, "ম্যাম, আপনি স্যারের রুমে যাবেন না। এখন স্যার অনেক হাইপার হয়ে আছে। আপনাকে দেখলে হয়তো আবার হিংস্র হয়ে উঠবে। এমনিতে আপনি অসুস্থ। এই অবস্থায় উনি যদি আবার আপনার গায়ে হাত তোলে তাহলে আপনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে।" আনায়াসও জানে যে মেহেরাব খুব রেগে আছে। তাকে দেখলে হয়তো আবারও ভায়োলেন্ট হয়ে যাবে। কিন্তু আনায়াসা তবুও বুকে সাহস জুগিয়ে জাহিদকে বলে,
আমার কিছু হবে না ভাইয়া। আমাকে যেতে দিন। উনি যেভাবে ভাঙচুর করছে এতে উনার লেগে যেতে পারে। আর আমি আপনার থেকে ছোট। আপনি আমাকে বোনের মতোই দেখবেন। প্লিজ তুমি করে বলবেন। আনাসের কথাগুলো জাহিদের চোখে পানি চলে আসে। এত ভালো একটা মেয়েকে মেহেরাব কিভাবে দিনের পর দিন কষ্ট দিয়ে টর্চার করে, সে চাইলেও মেয়েটাকে আটকাতে পারে না। আনাস আবার বলে, "আমাকে প্লিজ ভেতরে যেতে দিন ভাইয়া।" ভাইয়া বলে, "যখন ডেকেছ তখন ভাই হয়ে কিভাবে বোনের বিপদের মুখে ঠেলে দিই বলো?" তখনই রুম থেকে মেহেরাব চিৎকার ভেসে আসে। মেহেরাব চিৎকার করে বলছে, "আমি তোকে ছাড়বো না ফাইজা। তুই আমার জানের দিকে হাত বাড়ালে আমিও তোকে জানের সামনে মেরে ফেলবো। আমি থাকতে তুই ওকে স্পর্শ করতে পারবি না। কোথায় লুকিয়ে আছিস? বের হ। বের হয়ে আয়।" আয়েশা মেহেরাবের চিৎকার শুনে ভয় পেয়ে যায়। আয়েশা বুঝতে পারে না যে মেহেরাব কাকে নিয়ে নিজের জান বলছে। কিন্তু এত কিছু না ভেবে সে জাহিদকে বলে, "আমাকে ভেতরে যেতে দিন ভাইয়া। এমন করলে উনি অসুস্থ হয়ে পড়বেন। উনার গুরুতর আঘাত লেগে যেতে পারে।" জাহিদ তাও আনাশাকে যেতে দিতে চায় না। আনাশা অনেকবার বলার পর জাহিদ তাকে ভেতরে যেতে দিতে রাজি হয়। মেহরাব রুমের দরজা হালকা চাপানো ছিল। আনাশা দরজা ঠেলে ভয়ে ভেতরে প্রবেশ করে। মেহরাবের হাতের পানির জগ তুলে নিয়েছে ছুঁড়ে মারার জন্য। আনাশাকে দ্রুত গিয়ে মেহরাব হাত থেকে জগটা নিয়ে নেয়। আনাশা জগটা রেখে দিয়ে পেছনে ঘুরতে মেহরাব তাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। এতটা শক্ত করে মেহরাব তাকে জড়িয়ে ধরে আছে যে আনায়াসের মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসবে। মেহরাব আনায়াসকে জড়িয়ে ধরে কাঁদতে বলতে লাগে, "আমাকে ছেড়ে যাবি না তুই আনা। আমি তোকে ছাড়া থাকতে পারব না।" ফায়জা বলেছে, "ও তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। তোকে কেড়ে নিলে আমি কি নিয়ে থাকবো?" মেহরাবের মুখে এমন কথা শুনে আনায়াসের পুরো জমে যায়। কি বলছে মেহরাব তাকে নিয়ে এসব? মেহরাবের চোখের পানিতে আনায়াসের কাঁধ ভিজে গেছে। মেহরাব আরো শক্ত করে আনায়াসকে জড়িয়ে ধরে। "আমাকে ছেড়ে যাবি না তুই। কখনো যাবি না আমাকে ছেড়ে। ও তোকে মেরে ফেলবে। সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। কাউকে বাঁচাতে পারিনি আমি। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না।" মেহেরাব কাঁদতে থাকে হাউমাউ করে। আনাসা অবাকের উপর অবাক হচ্ছে। যেই মেহেরাব তাকে নিজের হাতে খুন করতে চায়, তাকে প্রত্যেকদিন তিলে কষ্ট দেয়, সেই মেহেরাব কিনা তাকে ছেড়ে যেতে বারণ করছে, আবার তার জন্য বাচ্চাদের মধ্যে হাউমাউ করে কাঁদছে। মেহেরাবের কথা শুনে আনায়াসা চোখজোড়া ভিজে ওঠে। তাহলে সে এতদিন যা ভেবেছে সেটাই কি সত্যি? মেহেরাব কি সত্যি তাকে পছন্দ করে, ভালোবাসে? হ্যাঁ, ভালো না বাসলে এমন কথা কেন বলবে সে? আর এমন করে কাঁদবে বা কেন? আনায়াসার কেন জানি আজকে খুব খুশি লাগছে। তাকেও কেউ ভালোবাসে। আনায়াসা ছোট থেকেই কারো ভালোবাসা পায়নি। সে নিজে না আপন ভালোজনের ভালোবাসা পেয়েছে। আনায়াসা আবেশে চোখ বন্ধ করে ফেলে আর মেহেরাবকে শক্ত করে জড়িয়ে ধরে। "আমি যাব না। আপনাকে ছেড়ে কখনো যাব না।" অর্থে আনায়াসার খেয়াল হয় তার হাতজোড়া কেমন ভেজা লাগছে। আনায়াসা চেক করতে গেলে দেখতে পায় হাতে লেগে আছে তাজা রক্ত। রক্তে ভিজে গিয়েছে তার হাত। এত কিছুর ভেতরে আনায়াসা মেহেরাবকে ঠিকমতো খেয়ালই করেনি। আনায়াসা নিজের মেহেরাবের থেকে ছাড়িয়ে নিয়ে তার দিকে তাকাতেই আনায়াসা আত্মা কেঁপে ওঠে। এ কি অবস্থা মেহেরাবের? শরীরের জায়গায় কাচের টুকরো গেঁথে গেছে। সেখানে দিয়ে চুইয়ে রক্ত পড়ছে। কপালও খানিকটা কেটে গিয়েছে। মেহেরাবের এমন অবস্থা দেখে আনায়াসার চোখে পানি চলে আসে। মেহেরাব এতক্ষণ আগের থেকে অনেকটা শান্ত হয়ে গিয়েছে। আনায়াসা ছোঁয়াবে, কিন্তু ঠিকমতো দাঁড়াতে পারছে না। হঠাৎই মেহেরাব আনায়াসার সামনে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটা এতটা তাড়াতাড়ি ঘটেছে যে আনায়াসা বুঝে উঠতে পারছে না। সে দেরি না করে জাহিদকে তাড়াতাড়ি ভেতরে আসতে বলে। জাহিদ ভেতরের রুমে আসতেই মেহেরাবের অবস্থা দেখে বলে, "এ কি অবস্থা হয়েছে স্যারের? ম্যাম, না মানে আয়েশা, তুমি নিজের রুমে যাও। আমি এক্ষুনি ডাক্তারকে ডাকছি। স্যার যদি জেগে দেখে জানতে পারে আপনি মানে তুমি অন্য ছেলেদের সামনে এসেছো তাহলে এরাই কাণ্ড ঘটাবে। তুমি তাড়াতাড়ি রুমে যাও।" কিন্তু আর কোনো কিন্তু না, তাড়াতাড়ি যাও। আনেশা আর কিছু পারে না। সে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে একজন ডাক্তার আসে। ডাক্তার চেকআপ করে মেহেরাবের সারা শরীরে ব্যান্ডেজ করে দিয়েছে। মেহেরাব এখনো জ্ঞান ফেরেনি। ডক্টর ওষুধ দিয়ে গেছে এবং চলেও গিয়েছে। রাত তখন ১টা ৩০। সবার চোখে ঘুম থাকলেও আনায়াসের চোখে এক ফোঁটাও ঘুম নেই। মেহেরাবের জন্য তার খুব চিন্তা হচ্ছে। আনায়াসা আর বসে থাকতে পারে না। সে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে পা বাড়ায় মেহেরাবের রুমের দিকে। মেহেরাবের রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আনায়াসা। মেহেরাব গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। আনায়াসা ধীর পায়ে মেহেরাবের শিয়রে গিয়ে দাঁড়ায়। মেহেরাবের কালো সিল্কি চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে। মেহেরাবকে দেখতে বেশ কিউট লাগছে আনায়াসের কাছে। আনায়াসা মুচকি হেসে মনে বলতে লাগে, "ঘুমালে ওনাকে দেখতে কত্ত কিউট লাগে। আর জেগে দিলে পুরো একটা রাক্ষস হয়ে যায়।" আনায়াসা একটু ঝুঁকে মেহেরাবকে আরো কাছ থেকে দেখতে লাগে। এভাবে ঝুঁকে মেহেরাবকে দেখার ফলে তার সামনে ছোট চুলগুলো মেহেরাবের মুখে আছড়ে পড়ে। যার ফলে মেহেরাব একটু নড়ে ওঠে। এতে আনায়াসা বেশ ভয় পেয়ে যায়। আনায়াসা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। নিলেই মেহেরাব হ্যাঁচকা টান দেয় আর নিজের বুকের উপর এনে ফেলে তাকে।
হঠাৎ এমন হয় আনায়েশা বেশ অবাক হয়ে যায়। মেহেরাব আনায়েশাকে নিজের সাথে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দেয়। আর জোরালো কণ্ঠে বলে, "এতক্ষণ কোথায় ছিলি আনা? তুই জানিস না আমার তোকে ছাড়া ঘুম আসে না?" মেহেরাবের কথা শুনে আনায়েশা বেশ অবাক হয়ে যায়। সে তো ভেবেছিল যে মেহেরাব হয়তো ঘুমিয়ে আছে। কিন্তু মেহেরাব তো এখনই ঘুমায়নি। "আমার মাথায় হাত বুলিয়ে দে। খুব মাথা ব্যথা করছে।" মেহেরাব এখনো চোখ খোলেনি। চোখ বন্ধ করে কথাগুলো বলছে সে। আনাশা ধীরে, ধীরে হাত বাড়ায় মেহেরাবের দিকে। তার হাত প্রচণ্ড কাঁপছে। তবুও সে হাত রাখে মেহেরাবের মাথায়। আলতো হাতে মেহেরাবের মাথায় হাত বোলাতে লাগে। মেহেরাব আবারও জড়ানো কণ্ঠে বলে, "আমাকে ছেড়ে কোথাও যাবি না তুই আনা। আমি তোকে ছাড়া থাকতে পারব না। আমি যদি তোকে মেরেও ফেলি তবুও তুই আমাকে ছেড়ে যাবি না। কারণ তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার।" বলেই মেহেরাব আরো শক্ত করে আনাশাকে জড়িয়ে ধরে। আনাশার দম বন্ধ হয়ে আসছে। তবুও আজকে সে মেহেরাবকে ছেড়ে যাওয়ার জন্য ছটফট করছে না। আজকে কেন যেন তার মেহেরাবকে বাহু ধরে থাকতে ইচ্ছে করছে। মেহেরাবকে এক মুহূর্তের জন্য একা ছাড়তে ইচ্ছে করছে না তার। আয়েশা ভাবনার মাঝে মেহেরাব আবারও বলে ওঠে, "আনা, তোর ভিতর কি আছে যেটা আমাকে খালি তোর দিকে আকৃষ্ট করে?" মেহেরাবের কথা শুনে আয়েশা লজ্জায় গালগুলো লাল হয়ে যায়। হঠাৎই মেহেরাব চোখ খোলে। মেহেরাবের চোখগুলো লাল, লাল হয়ে আছে। গায়ের তাপমাত্রা আবারও ধীরে, ধীরে বাড়ছে। মেহেরাব আয়েশাকে নিজের সাথে এমন করে মিশিয়ে নিয়েছে যে মেহেরাবের গায়ের তাপে আয়েশা ঝলসে যাচ্ছে। আয়েশা তার কাঁপা, কাঁপা হাত মেহেরাবের কপালে রাখে। কপালে হাত রাখতেই বুঝতে পারে আবার জ্বর উঠেছে মেহেরাবের। আয়েশা এবার মেহেরাবের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু মেহেরাব তাকে ছাড়ছে না। বরং আরো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। "আমাকে ছাড়ুন। আপনার জ্বর উঠেছে তো। ওষুধ খেতে হবে। আমি ওষুধ নিয়ে আসি।" "না, তুই কোথাও যাবি না। তুই দূরে গেলে ওই ফায়দা তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আমি তোকে ছাড়া থাকতে পারব না, আনা। তুই যাবি না। আমাকে ছেড়ে কোথাও যাবি না। কেউ কেড়ে নেবে না। আমাকে যেতে দিন। জ্বর হলে বেশি মাথায় উঠে বসবে। তখন হসপিটালে ভর্তি করতে হবে। ছাড়ুন আমাকে।" "না, আমার কিচ্ছু হবে না। এরকম জ্বর অনেকবারই হয়েছে আমার। তখন যেমনি মরিনি, এখনো মরবো না। তুই কোথাও যাবি না। আমার সাথে থাকবি।" জ্বরের মাথায় কি সব উল্টোপাল্টা বলছেন? আমাকে যেতে দিন। অনেক কষ্টে আয়েশা মেহেরাবের কাছ থেকে ছাড়া পায়। বেড থেকে নেমে ফার্স্ট এড বক্সটা খুলে খুঁজতে লাগে। মেহেরাবের বেডের সাইডে চোখ যেতেই দেখতে পায় বেড সাইডে টেবিলের উপর বক্সটি পড়ে আছে। আয়েশা জলদি করে নিচে চলে যায়। কিছু হালকা পাতলা খাবার আনতে। কেবিন চেক করলে হালকা পাতলা কিছু খেয়ে দেখতে পায়। তাই সে চুলায় একটা পাতিলে বসায়। ফ্রিজে খুলে একটু চিকেন আর সবজি বের করে ধুয়ে কেটে নেয়। মেহরাব কিচেনে থেকে চিকেন খেতে বেশি ভালোবাসে তাই চিকেন ফ্রাই করে সবসময়। সবকিছু রেডি করে আনেশা পানি নিয়ে সেগুলোতে পাতিলে ঢেলে দেয়। হালকা লবণ আর গোলমরিচ দিয়ে নাড়তে থাকে ধীরে, ধীরে। ফুটতে শুরু করলে কাঁচামরিচ এর ঢাকনা দিয়ে দেয়। পুরো কিচেন জুড়ে হালকা গরম স্যুপের গন্ধ ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর চুলা বন্ধ করে স্যুপটা একটা বাটিতে ঢেলে সাবধানে ট্রেতে তুলে নেয় আনায়াসা। তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। রুমে এসে আনায়াসা ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে মেহরাবের কাছে এসে তাকে বেডের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসায়। এরপর ট্রেটা নিয়ে এসে স্যুপের বাটি থেকে ১ চামচ গরম স্যুপ দিয়ে ধীরে, ধীরে ফু দিয়ে খাইয়ে দিতে থাকে। কিন্তু মেহরাব কিছুতেই খেতে চাইছে না। একদম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বসে আছে। যার ফলে তাকে দেখে আনায়াসার যেন হার্টবিট মিস হয়ে গেল। আনায়াসা নিজের কোট থেকে বের হয়ে অনেক বুঝিয়ে সুজিয়ে মেহেরাবকে স্যুপটা খাইয়ে দেয়। এরপর ফার্স্ট এইড বক্সটা প্যারাসিটামল বের করে মেহেরাবকে খাইয়ে দেয়। খাওয়ার শেষ হলে আনায়াসা ট্রেটা নিয়ে কিচেনে রেখে আসে। মেহেরাব কমফোর্টারের নিচে শুয়ে জ্বরে কাতরাচ্ছে আর আনায়াসাকে খুঁজছে। আনায়াসা তাড়াতাড়ি করে মেহেরাবের মাথার কাছে এসে বসে। কিন্তু মেহেরাব তো এতে শান্তি হবে না। তাই সে আয়েশাকে আবারও হ্যাঁচকা টান দিয়ে বেডে ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে। মেহেরাবের জ্বরটা এখন বেশ অনেকটাই কমে গিয়েছে। মেহেরাব কিছুক্ষণ চুপ থেকে আবার আয়েশার বুকে মুখ গুজে বলে, "তুই জানিস না, তুই ছোটবেলা থেকে আমার টার্গেট ছিলি। ছোট থেকেই তোর উপর আমার নজর ছিল। কখনো তোকে আমার দৃষ্টির সীমানার বাইরে যেতে দেইনি।" মেহেরাবের কথাগুলো শুনে আয়েশা অবাক হয়ে যায়। মেহেরাব কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, "ওই উপজেলায় থাকা সত্ত্বেও তুই এতগুলো দিন ভার্জিন ছিলি কারণ আমি চেয়েছিলাম তাই। আমি চাইনি কেউ তোকে দেখুক, তোকে স্পর্শ করুক। তুই আমার আর আমার জিনিস হয়ে থাকবি। তার উপর কুনজর দেবে সেটা আমি মেহরাব জিবরাইল বেঁচে থাকতে কখনোই হতে দেব না।" আয়েশার গলা ক্রমশ ধরে আসছে। শব্দগুলো কেমন যেন সব দলা পাকিয়ে যাচ্ছে। তবুও আয়েশা ভেজা গলায় বলে, "কি লাভ হলো এতগুলো দিন ভার্জিন থেকে? সেই তো আমার সতীত্ব আমি হারিয়ে ফেললাম। আজকে উনি যা, যা বলছেন আর একটা কথাও ভুল নয়।
কিন্তু আমি তো সত্যিই নষ্টা মেয়ে। বিয়ের আগে তো এক পুরুষের সাথে কতবার রাত কাটিয়েছি। কথাটা বলতে দেরি কিন্তু মেহেরাব তাকে নিজের থেকে সরাতে দেরি হয় না। আনায়াসাকে নিজেকে নষ্টা মেয়ে বলায় মেহেরাবের পায়ে রক্ত মাথায় উঠে যায়। সে আনায়াসাকে এক ধাক্কা মেরে বেড থেকে ফেলে দেয়। হঠাৎ মেহেরাব আনায়াসাকে এত জোরে ধাক্কা মারায় সে টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। এতে আনায়াসার কোমরে ব্যথা পায়। মেহেরাব নিজের অসুস্থ শরীর নিয়ে বেড থেকে টলতে নেমে আনায়াসের কাছে আসে। আয়েশার কাছে এসে মিরাব তাকে দেওয়ালের সাথে পিন করে দেয়। আর তার গলা চেপে ধরে বলে, "তোর সাহস কি করে হয় যে তুই নিজেকে নষ্ট বলিস? তোর নিজেরও কোনো অধিকার নেই নিজেকে এসব বলার।" সুস্থ শরীর হয় মেহেরাব এতটা জোরে আনায়াসের গলা টিপে ধরেনি। কিন্তু হালকা একটু স্পর্শ হয়ে গেছে। আনায়াসা টলমল করে মেহেরাবের দিকে তাকাচ্ছে। "কেন? আপনি তো বলেছিলেন যে আমি একটা বেশ্যা। তাহলে এখন আমি নিজেকে নষ্ট মেয়ে বললে কি দোষ?" মেহেরাব আনায়াসাকে ছেড়ে দেই। একদম কাছে মুখটা নিয়ে এসে বলে, "আমি তোকে যা খুশি তাই বলতে পারি। কিন্তু কারো অধিকার নেই তোকে এসব বলার। এমনকি তোর নিজেরও নেই। বুঝেছিস?" আয়েশা মেকি হেসে বলে, "প্রথমে তো এক নরক থেকে আমাকে উদ্ধার করে আরেক নরকে এনে ফেলেছেন। আর এখন আমাকে জীবনের উপর আপনি হস্তক্ষেপ করছেন। কেন? আমার নিজের জীবনের ডিসিশন গুলো কি আমার নিজের নেওয়ার অধিকার নেই? না নেই। তোকে আগেও বলেছি আর এখনো বলছি, তুই আমার জিনিস। তুই আমার। শুধুই আমার। তাই তো জীবনের সকল ডিসিশনে আমার। এতে তোর কোনো অধিকার নেই। কেন? আমার উপর এত অধিকার খাটাচ্ছেন। কি হই আমি আপনার? সেটা তো না জানলেও চলবে। শুধু এটা জেনে রাখ আমি যদি সেদিন তোকে মেরে ফেলতাম, তাহলে এতগুলো দিন পৃথিবীতে থাকতে পারতিস না। আমি সেই দিনও তোর উপর দয়া দেখিয়েছিলাম, তাই তোকে ছেড়ে দিয়েছিলাম। কেন দয়া দেখাতে গিয়েছিলেন? কেন মেরে ফেলেননি ঐদিন? ঐদিন আমি মরে গেলে যেতাম। তাহলে আজকে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। মেয়েরা হালকা হেসে এক হাত দিয়ে নিজের সিল্কি চুলগুলো টেনে কিছুক্ষণ চুপ থেকে বলে, "এতটুকু কষ্ট সহ্য হচ্ছে না তোর? তুই এত নরম কেন আনা? আমার সাথে থাকতে গেলে তোকে আরো অনেক কিছু সহ্য করতে হবে। তুই আমার পরিবারের খুনির সন্তান। তুই ওই খুনির অংশ। তোর শরীরের ওই জানোয়ারের রক্ত বইছে। তোকে কষ্ট দিলে তো আমার পরিবারের আত্মা শান্তি পাবে। তোর আমি এমন হাল করব যে তুই ঠিকমতো বাঁচতে ভুলে যাবি। তোকে শেষ করে তোর বাপ-মাকে খুন করব আমি। তো মেরে ফেলুন না আমায়। আমি বড্ড হাঁপিয়ে গিয়েছি। আপনার এই প্রতিশোধের প্রতিশোধ খেলায় দেখতে গিয়ে আমার শরীরে একদম ভালো নেই। এখন আমার রাগ ওঠাস না। নাহলে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না।" আনাসও আর কোনো কথা বাড়ায় না। সে বুঝতে পারছে যে মেহরাবের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এমনকি ধুম জড়াতো ভেতরে সে এমন কথাগুলো বলছে যে মেহরাবের মাথা এমনিতেই গরম হয়ে যাবে। কিন্তু তবুও মেহরাব শান্ত হয়ে আছে। "ঠিক আছে, আমি চলে যাচ্ছি" বলে আনাশা চলে যেতে নেয়। কিন্তু তখনই মেহরাব আনাশার হাতখানা ধরে ফেলে আর তাকে টেনে নিয়ে যায় বেডের কাছে। "আরে আমাকে ছাড়ুন, আমি রুমে যাবো। তোকে তো বললামই আমার তোকে ছাড়া ঘুম হয় না। তাই তুই যেতে পারবি না। এই রুমে তুই এসেছিস নিজের ইচ্ছায়, আর যাবি আমার ইচ্ছায়। তাই চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়।" "না, আমি আমার রুমে যাবো। এখানে শুবো না।" "কিন্তু তুই আরো জেদি হয়ে যাচ্ছিস। এত জেদ ভালো নয়। তোর এই জেদের কারণে আমি যদি রেগে যাই, তোর সাথে কিছু উল্টোপাল্টা করে ফেলি, তখন কিন্তু আমাকে আটকাতে পারবি না।" আমা পুরোটা কথা বলার আগে মেয়েরা আনায়াসকে বেডের সাথে উপর ফেলে দিয়ে তার মাথায় ঠোঁট দিয়ে আনায়াসার কোমল ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। আনায়াসা ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু মেহেরাব তাকে ছাড়ছে না। বেশ কিছুক্ষণ পর আনায়াসা শান্ত হয়ে যায় আর মেহেরাবও তাকে ছেড়ে দেয়। মেহেরাব আনায়াসাকে ছেড়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ে। জোরে সোরে শ্বাস নিচ্ছে। আনায়াসা জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেহেরাব বালিশে মাথা রেখে আনায়াসাকে টেনে নিজের কাছে এনে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে বলে, "আজকে আমার শরীরটা ভালো নেই। দেখে তোকে ছেড়ে দিলাম। নাহলে আজকে তোকে আমার মুখে কথা বলার শাস্তি কেমন হয় সেটা দেখিয়ে দিতাম। আমার মাথায় এখন প্রচন্ড ব্যথা করছে। তাই আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে।" বলেই মেহেরাব চোখ বন্ধ করে নেয়। আনাশা চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। কেন মেহেরাব তার সাথে এমনটা করে? কেন প্রতিবার তার বাবা-মায়ের করা অপরাধের শাস্তি তাকে দিচ্ছে? কেন তাকে একটু শান্তিতে বাঁচতে দিচ্ছে না? এসব ভাবতেই কখন যে আনায়াসার চোখটা লেগে আসে তা সে বুঝতে পারে না। এমনিতে আনায়াসা ঘুম খুবই কম। কিন্তু যখন সে মেহেরাবের বাহুডোরে ঘুমিয়েছে, তখন থেকে আনায়াসার ঘুম আগের থেকেও গভীর হয়ে গিয়েছে। ভোরের আলো ফুটেছে বেশ অনেকক্ষণ আগে। ঘড়ির কাঁটায় এখন দুপুর ১২টা বাজে। কিন্তু মেহরাব বা আনায়াসা কারোরই এখনো ঘুম ভাঙেনি। মেহরাবের তো মাঝ রাতে জ্বর আসার ফলে মাথা ব্যথা হচ্ছিল, তাই চোখের পাতা মেলে তাকাতেই পারছিল না। আনায়াসার পিঠে মুখ গুজে কখন যে ঘুমিয়ে গিয়েছে সেটা টেরই পায়নি মেহরাব। আনায়াসাও বেঘোরে ঘুমাচ্ছে। এত যে বেলা হয়ে গিয়েছে কারোরই সেদিকে কোনো খেয়াল নেই। আর খেয়াল থাকবেই বা কিভাবে? রুমে যে সূর্যের আলো ঢুকবে সেটা তো মেহরাব হতে দেয়নি। পুরো রুমটা যেন
কালো চাদরে মোড়ানো। রুমটা যেন অন্ধকারের আরেক রহস্যময় কালো পাথরে ঢাকা। ঘরের চারপাশে কালো মার্বেল, পাথরের মসৃণ আর চকচকে দেয়াল। রুমের দেওয়ালগুলো এতটাই কালো যে দেখে মনে হবে এ কোনো গভীর রাতের মিশকালো আকাশ। আকাশের একপাশে দেয়াল জুড়ে আগ্নেয় পাথরের মতো টেক্সচার, আর উপরে লাল আলো পড়ে পুরো ঘরটাকে দেয় জ্বলন্ত উষ্ণ একটা আবহাওয়া। মনে হচ্ছে দেয়ালের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। রুমের একপাশে আছে সিলিং টু ফ্লোর জানালা, সেটাও ভারী কালো, মেরুন রঙের মিশেলের কার্টেন্সে আবৃত। মাঝখানে নিচু প্ল্যাটফর্মের ওপর বড় চওড়া বিছানা, কালো বেডফর্মের ওপরে গাঢ় মেরুন চাদর আলগোছে ছড়ানো, যেন রক্তিম গোলাপের পাপড়ি। দুপাশে ঝুলন্ত গোলাপের লাইট। এক কোণে আধুনিক ফ্লাওয়ার প্লেট আগুনের নরম শিখায় জ্বলছে, তার আলো দেয়ালে প্রতিচ্ছবি তৈরি করছে। সিলিংয়ে লম্বা স্মিম লাইট, মিনিমাল ডিজাইন, কিন্তু পুরো রুমে একটা বিলাসবহুল আধুনিক আর সামান্য ডার্কেস্ট ভাইব তৈরি করেছে। আনাসে একটু এপাশ ওপাশ ঘুরতেই, তবে সে ঘুরতে পারছে না, কারণ মেহেরাব তাকে পেছন থেকে এমনভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে যে আনায়াসের পক্ষে নড়াচড়া করা সম্ভব হচ্ছে না। তখনই রুমের দরজা কেউ টোকা দেয়। আনাসা মেহেরাবকে নিজের থেকে সরাতে চাইলে, কিন্তু মেহেরাব তাকে ছাড়ে না। আনাসা বিরক্তি নিয়ে বলে ওঠে, আপনার সমস্যাটা কি? ছাড়েন না কেন আমাকে? দরজায় কেউ নক করছে, ছাড়ুন না, উঠতে দিন। মেহেরাব ঘুম ঘুম কণ্ঠে বলে, সে আসে আসুক, আমার ঘুম আসছে, ঘুমাবো। তো ঘুমান না, আমাকে ছাড়ুন। এমন করে জড়িয়ে ধরে আছেন যেন আমার দমই বন্ধ হয়ে যাচ্ছে। ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। তুই না থাকলে আমার ঘুম হবে না। আর আমার ঘুম পুরো না হওয়া পর্যন্ত তুই এভাবে আমার সাথে থাকবি। কিছুক্ষণ পর থেকে আনায়াসা ভাঙা কণ্ঠে বলে, আমি তো আপনার রক্ষিতা। কিছুদিন পর আপনার বিয়ে হবে, তখন নিজের বউকে নিয়ে ব্যস্ত থাকবেন। তখন তো আমাকে ছাড়তেই ঘুমাতে পারবেন। এখন তাহলে ছেড়ে দিচ্ছেন না কেন? আনায়াসার কথা শোনা মাত্রই মেহেরাবের মাথাটা গরম হয়ে যায়। সে ফট করে আনায়াসাকে ছেড়ে দেয়, আর আগে কণ্ঠে বলে, এখনই আমার রুম থেকে বের হয়ে যা। মেহেরাবের কথা শুনে আনায়াসা কিছুক্ষণ চুপ করে বসে থাকে। আনায়াসাকে চুপ করে বসে থাকে দেখে মেহেরাব এবার খুব জোরে চিৎকার করে বলে, কি হলো? বের হ আমার রুম থেকে। কথা কি কানে যায় না তোর? মেহেরাবের কথা শুনে আনিশা নিজের ওড়নাটা বালিশের পাশ থেকে নিয়ে গায়ে জড়িয়ে বেড থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা খুলতেই যাবে, কিন্তু পেছন থেকে মেহেরাব কথা শুনে আনিশা থেমে যায়। একটা কথা মনে রাখিস, রক্ষিতাকে না কখনোই নিজের বেডে জায়গা দিতে নেই। এরা বসতে পেলে শুতে চায়, ঠিক যেমন তুই কিছুদিন আগে অবধি আমার থেকে নিজেকে পালানোর চেষ্টা করতে, আর এখন আমার কাছাকাছি আসার চেষ্টা করিস। আসলে কি হতো বলতো? ছোট থেকেই তো পতিতালয়ে বড় হয়েছিস। তুই জানিস কিভাবে ছেলেদেরকে নিজের বশে আনতে হয়, কিভাবে তাদের সাথে রাত কাটাতে হয়। আর এখন তুইও সেদিকে যাচ্ছিস, নিজের মিথ্যা শক্তপোক্ত করতে চাইছিস আমাকে ব্যবহার করে, তাই না? মীরাবের কথাগুলো শুনে আয়েশার চোখে পানি চলে আসে। অবশ্য মীরাব মানুষটা এমনই, তাকে সবসময় কষ্ট দিয়ে কথা বলে, তাকে অপমান করে। তারই ভুল ছিল এটা ভাবা যে মীরাব তাকে কখনো ভালোবেসে ফেলেছে। আমিও কি বোকা, উনি একদিন কি আমার হয়ে কথা বলেছে আর আমিও ভেবে নিলাম যে উনি আমাকে ভালোবাসে। উনি ঠিকই তো বলেছে, রক্ষিতাকে নিজের বেডে জায়গা দিতে নেই, তারা বসতে পেলে শুতে চায়। আয়েশা মনে মনে কথাগুলো বলে, চোখের পানি পড়তে থাকে। আয়েশা সেগুলো মুছে ফেলে। এরপর মুখ থেকে একটা মলিন হাসি নিয়ে মীরাবের দিকে তাকিয়ে বলে, ঠিক বলেছেন আপনি। আমার মতো রক্ষিতাদের নিজের বেডে জায়গা দিতে নেই। ওই জায়গাটা আপনার ভালোবাসার মানুষের জন্য। আমাকে মাফ করবেন, সে জায়গায় আমি শুয়েছি। বলেই আয়েশা রুমের দরজা খুলে বের হয়ে যায়। মীরাবের মাথায় হাত দিয়ে বসে পড়ে। মাথাটা বেশ যন্ত্রণা করছে তার, গাটা গরম গরম লাগছে, হয়তো আবার জ্বর আসছে। মীরাব দরজা আবার টোকা পড়ে। মীরা বিরক্তি নিয়ে বলে, কে বারবার দরজা টোকা দিচ্ছে? ঘুমতে দিও কি শান্তি নেই আমার? কি রুমে এসো। কথাগুলো মেহেরাব একটু জোরে বলে, ফলে নাজিদা একটু ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে মেহেরাবের রুমে প্রবেশ করে। মেহেরাব এবার তার দিকে তাকায়। জাহিদ ভয় পেয়ে বলে, স্যার, মিস্টার নাবিল এসেছেন। অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার সাথে কথা বলতে চান উনি। কখন এসেছে আঙ্কেল? বুড়ো কুচকে কথাগুলো বলে মেহেরাব। সকাল 11টায়। আপনার সাথে কি জরুরি কথা বলতেছেন? উনি বললেন আপনাকে তাড়াতাড়ি স্টাডি রুমে যেতে। উনি এখানেই আপনার জন্য অপেক্ষা করেছেন। আমাকে ডাকুনি কেন? স্যার, আমি অনেকবার ডেকেছি, আপনি ওঠেননি, তাই মিস্টার নাবিলকে ডাকতে বারণ করেছিলেন। উনি আপনাকে ডাকতে বসছিল, কিন্তু আমি ওনাকে বারণ করে আপনার কাছে নিজেই আসলাম ডাকতে। ওকে যাও, আমি আসছি।
মেহেরাব কথাগুলো শুনে জাহিদ রুম থেকে বের হয়ে যায়। মেহেরাব কিছুক্ষণ বেডেই মাথা দিয়ে বসে থাকে। এরপর উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ঘড়ির দিকে তাকায় আর দেখতে পায় বেলা ১টা বাজে। মেহেরাব তাড়াতাড়ি করে স্টাডি রুমে যায়। মিস্টার নাবিলের সাথে ফাইজাও এসেছে। স্টাডি রুমে ঢুকে ফাইজাকে দেখে মেজাজ গরম হয়ে যায় মেহেরাবের। সে মিস্টার নাবিলের দিকে এগিয়ে যায় আর বলে, আঙ্কেল। মিস্টার নাবিল মেহেরাবের ডাক শুনে তার দিকে তাকায়। মিস্টার নাবিল একগাল হেসে মেহেরাবের পিঠে চাপড় দিয়ে বলে, আরে মেহেরাব, তোমার তো দেখাই পাওয়া যায় না। তুমি তো এখনো এতক্ষণ ঘুমাও না? আজকে তাহলে এত বেলা কেন? শরীর খারাপ নাকি? মেহেরাব মিস্টার নাবিলের কথা শুনে বলে, কাল রাতে একটু জ্বর এসেছিল। কি? জ্বর কিভাবে আসলো? এমনি। তখনই মিস্টার নাবিল নজর পড়ে মেহেরাবের হাতের দিকে। তিনি মেহেরাবের ডান হাতটা তুলে মেহেরাবকে প্রশ্ন করে, মেহেরাব, হাতের কি অবস্থা করেছ? হলো কিভাবে? মেহেরাব মিস্টার নাবিল থেকে নিজের হাত সরিয়ে চেয়ারে গিয়ে বসে বলে, ও কিছু না, ওরকম হাতে তো আমার অহরহ কাটে। আপনি কি জরুরি কথা বলতে চাইছিলেন সেটা বলুন। মিস্টার নাবিল ফায়জার দিকে তাকিয়ে বলে, ফায়জা, তুমি বাইরে যাও, আমাদের একটু জরুরি কথা আছে, তোমার সামনে বলা যাবে না। মেয়েরা ফায়জাকে দেখে নিজের যথেষ্ট কন্ট্রোল রেখেছে। তার মনে চাইছে এই মেয়েকে এখনই মেরে পুঁতে দিতে, কিন্তু সেটা মেয়েরা করতে পারবে না। মেয়েরা মিস্টার নাবিলের তার পরিবারের উপর অনেক বেশি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার খাতিরেই সে ফায়জাকে কোনো ক্ষতি করছে না। না হলে অন্য কেউ হলে এতক্ষণে সেও উপরে চলে যেত। মিস্টার নাবিল কথা ফায়জা বাঁকা হেসে রুম থেকে বের হয়ে যায়। এমন সময় মেহেরাব পিছ থেকে গভীর স্বরে বলে, ওকে এখানে নিয়ে এসেছেন কেন আঙ্কেল? আমি জানি মেহেরাব, আমার অবুঝ মেয়েটা কালকে কি কি করেছে। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ও ছোট মানুষ, খুব জিদ ওর, আর কখনো এমন ভুল করবে না। মেহেরাব টেবিলের উপরে থাকা গ্লাসে পানি ঢেলে শান্ত গলায় বলে, আপনার মেয়ে ২৬ বছর চলছে আঙ্কেল। এই বয়সে যে ছোট মানুষ, তাহলে তো আনার এখনো জন্মই হয়নি। মিস্টার নাবিল তাতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে। তিনি বেশ ভালোই বুঝতে পারছেন যে আনাসের প্রতি মেহেরাবের মনে একটা সফট কর্নার সৃষ্টি হচ্ছে, আর যেটা হলো তাদের সব প্ল্যানে ভেস্তে দেবে। তাই তো আজকে মিস্টার নাবিল একদম প্রস্তুতি নিয়ে এসেছে। আজকে তিনি এমন চাল চালবেন যে মেহেরাবে বাধ্য হবে তার সব কথা শুনতে। মিস্টার নাবিল মুখে হাসি ফুটিয়ে বলে, একটা রাস্তার মেয়ের সাথে তুমি আমার মেয়ের তুলনা করছো মেহেরাব? আর তাছাড়াও বাবা মায়ের কাছে তাদের সন্তানরা সবসময় ছোটই থাকে। মিস্টার নাবিলের কথা শুনে মেহেরাবের জল শক্ত হয়ে যায়। তার আগে মিস্টার নাবিল রাস্তার মেয়ে বলেছে, এটা যেন তার সহ্য হচ্ছে না। আজকাল সে একটু বেশি দুর্বল হয়ে পড়েছে আনার প্রতি। যে কেউ আনাসকে খারাপ কথা বললে তাহলে তার সহ্য হয় না। অথচ সে নিজে তো আনায়াকে কত কথা বলে, শোনায় তার বেলার কিছুই নেই। মেহেরাব হাতে থাকা কাঁচের গ্লাসটা শক্ত করে চেপে ধরে, ফলে গ্লাসটা ভেঙে যায়। সাথে সাথে মেহেরাবের হাত কাঁচের টুকরোগুলো গেঁথে যায়, আর তার হাত থেকে টপটপ করে রক্ত পড়তে থাকে। মিস্টার নাবিল মেহেরাবের দিকে এগিয়ে এসে নিজের পকেট থেকে রুমালটা বের করে মেহেরাবের হাত চেপে ধরে, আর একটা গার্ডকে ডেকে ফার্স্ট এড বক্সটা আনতে বলে। কিছুক্ষণ পর একজন গার্ড এসে ফার্স্ট এড বক্স এনে দেয়। মিস্টার নাবিল মেহেরাবের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন আর বলেন, দেখে শুনে কাজ করবে তো মেহেরাব? মেহেরাব ফাইজার দিকে তাকে গম্ভীর স্বরে বলে, ও তো এখানে কোনো কাজ করতে নেই আঙ্কেল, ওকে বাড়ি পাঠিয়ে দিন। ফায়দা থাকলে শুধু শুধু অশান্তি বাড়বে, আর আমি চাই না যে আমার ম্যানশনে এখন কোনো অশান্তি সৃষ্টি হোক। নীরব ফায়জার বাঁকা হাসি দেখে বুঝে গিয়েছিল যে ফায়জা মনে মনে আবারও কোনো ফোন দিয়ে আসছে আনায়াসকে কষ্ট দেওয়ার জন্য। তাই সে ফায়জাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। মিস্টার নাবিল ফায়জার দিকে চোখের ইশারায় করতে কিছু একটা বলে। ফায়জা বুঝতে পারে যে তার বাবা ঠিক কি বলতে চাইছে। ফায়জা, যাও বাড়ি চলে যাও, আমি মেহেরবের সাথে কথা বলবো। ফায়জাও দ্বিমত করে না। সে ভদ্রমেয়ের মতো চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। ফায়জা বের হয়ে যেতেই মিস্টার নাবিল রুমের দরজা লক করে মেহেরাবের কাছে এসে বলে, আনায়াসা নিজের রুমের এক কোণে হাঁটু গেড়ে মুখ গুজে কাঁদছে। তার চোখের পানি যেন বাঁধ মানছে না। সবাই আমার সাথে এমন কেন করে? আমি এত বোকা কেন? ওনার একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহারের জন্য আমি কিনা ভেবে নিয়েছি উনি আমাকে ভালোবাসেন। তাচ্ছিল্য হাসে নিজের ভাগ্যের উপর আনায়াসা। তখনই আনায়াসার কানে দরজা বন্ধ হওয়ার আওয়াজ ভেসে আসে। আনায়াসা নিজের চোখের পানি মুছে সেদিকে তাকাতে দেখতে পায় ফায়জা দরজায় দাঁড়িয়ে আছে। ফায়জা তার দিকে তাকিয়ে আছে, আর তার মুখে আছে এক শয়তানি হাসি। ফায়জাকে দেখে আনায়াসার বসা থেকে উঠে দাঁড়ায়। ফায়জা আনায়াসার দিকে এগিয়ে এসে আস্তে আস্তে বলে, তো কালকে রাতে কেমন কাটলো মেহেরাবের সাথে? ফায়জার চোখ মুখ হঠাৎই শক্ত হয়ে নেয়। আবার বলে, নষ্ট মেয়ে মানুষ, এই তো লজ্জা হয় না অন্য জিনিস কেড়ে নিতে? ও, তোদের মতো মেয়েদের তো আবার লজ্জা বলে কিছু আসে নাকি? লজ্জা থাকলে তো আর ছেলেদের সাথে রাত কাটাতে পারতিস না। তোরা তো পারিসই খালি পুরুষদের সাথে। কিছুক্ষণ থেমে বলে, বলতে গিয়ে আমার রুচিতে পাচ্ছে।
তোর মতো মেয়ের সাথে যে আমি কথা বলছি, এটাই তোর সৌভাগ্য। আনিসা মাথা নিচু করে ফায়দার সব কথা শুনছে। আর তার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ফায়দা আনায়াসের থুতনি ধরে মুখ উঁচু করে বলে, বড়লোক ছেলে দেখে ঝুলে পড়েছিস তাই না? তোর তো আবার বাপ মারও ঠিক নেই যে তোকে শিক্ষা দেবে অন্য জিনিসের দিকে হাত বাড়াতে নেই। বলেই ফায়দা আচমকা আনায়াসের পেটে একটা লাথি মেরে দেয়। আনায়াসা নিজের পেট চেপে ধরে নিচে বসে পড়ে। মনে হচ্ছে এখনই তার জানটা বেরিয়ে যাবে। ফায়দা আনায়াসের দিকে এগিয়ে এসে মুখ শক্ত করে নেয়, চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলে, যতই নিজের দেহ দেখিয়ে তুই মেহেরাবকে নিজের বশে করিস না কেন, মেহেরাব শুধু আমারই। তুই খালি দেখ তোকে আমি ঠিক কোথায় নামাই। আমার ঘর দখল করে বসে আছিস না? খুব শীঘ্রই তোকে রাস্তায় নামাবো। অবশ্যই নামাবো। কিছুই নেই, তুই তো রাস্তারই মেয়ে। বলেই ফাইজা আনায়াসাকে ছেড়ে দেয়। চলে যাওয়ার জন্য দরজার কাছে গিয়েও আবার থেমে যায়। পেছন ঘুরে বাঁকা হেসে আনায়াসের কাছে এসে বলে, রেডি থাকিস, কালকে তোকে তোর পতন শুরু। মেহেরাবের দ্বারা তোকে শেষ করা সম্ভব নয়। ও তোকে কখনোই মারবে না। কিন্তু আমি তো তোকে মারতে পারবো। কালকে দেখবি নরক যন্ত্রণা কাকে বলে। বলেই ফাইজা রুম থেকে বেরিয়ে যায়। আনাসা দেওয়ালের সাথে পিঠ ঠেলে ফুঁপে ফুঁপে কাঁদছে। সবাই তার সাথে এমন করে। সে কি দোষ করেছে? বিনা দোষে সে শাস্তি পাচ্ছে। কিন্তু কেন? হে আল্লাহ, আমার মরণ কি লেখনি? পৃথিবীতে তো রোজ কত মানুষ মরে, আমি কেন মরি না? আমি যা সহ্য করছে না এসব। আনিসা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ঢলে পড়ে মেঝেতে। আনিসা পিটপিট করে চোখ মেলে তাকায়। চোখ মেলতেই দেখতে পায় মেহেরাব তার মাথার কাছে বসে আছে। মেহেরাবকে তার মাথার পাশে দেখে আনিসা একটু ভালো লাগে। কিন্তু পরের মুহূর্তে মেহেরাব আর ফায়দার কথাগুলো মনে পড়ে যায় তার। মুহূর্তের মধ্যেই আনিসের মাথাটা গরম হয়ে যায়। আনিসা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। আনিসাকে হঠাৎ এমন করতে দেখে মেহেরাব তার কাছে এগোতে গেলে আনিসা চিৎকার করে বলে, একদম এগোবেন না। কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ, কি মনে করেন? আমি কি কোনো খেলনা? যখন ইচ্ছে হবে খেলবেন, আবার যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দেবেন। আমি কি মানুষ না? আমার কি মন বলে কিছু নেই? আপনারা যে পারছেন এসে আমাকে যা নয় তাই বলছেন। অপরাধ তো আমার মা-বাবা করেছে। তাহলে শাস্তি কেন আমি একা পাচ্ছি? বলে আনায়াসা দুহাত দিয়ে নিজের চুল টেনে ধরে নিচে বসে পড়ে। রাগের চোটে তার চোখ মুখ লাল হয়ে আছে। তারা সহ্য হচ্ছে না। সেও তো মানুষ। কতটুকু বা বয়স তার? আর এই বয়সে তার উপর দিয়ে যা যাচ্ছে, সে এখন মানসিকভাবে নিজেকে সামলে রেখেছে। এটাই তো অনেক, নয় কি? আয়েশাকে মেহেরাব এর আগে কখনো এতটা হাইপার হতে দেখেনি। সে আনায়াসার এমন ব্যবহারে রীতিমতো অবাক। মেহেরাব আনায়াসার কাছে যায়। তাকে ধরে বলে, কি হয়েছে তোর? এমন কেন করছিস? আয়েশা এক ঝটকায় মেহেরাবের হাত সরিয়ে দেয়। আর তার শার্টের কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, কি হয়েছে বুঝতে পারছেন না? নাটক করেছেন আমার সাথে? কেন আমার সাথে এমন করছেন? কেন অন্যের শাস্তি আমাকে দিচ্ছেন? আমাকে মুক্তি দিন না। আমি ভালোভাবে বাঁচতে চাই। রোজ, রোজ এভাবে বেঁচে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমিও তো মানুষ। আপনি তো ছেলেমানুষ। আপনি বুঝতে পারছেন না আমার উপর দিয়ে কি যাচ্ছে? আমি তো একটু ভালোমতো বাঁচতে চেয়েছি। তাহলে কেন আপনারা আমাকে এভাবে বাঁচতে দিচ্ছেন না? কেন? কেন? বলুন না কেন? চুপ করে আছেন কেন? চিৎকার করতে থাকে আনায়াসা। আনায়াসার কথার পিঠে মেহেরাব কোনো কথা বলে না। সে চুপ করে আনায়াসার লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে থাকে। আনায়াসা হালকা লাল হয়ে যাওয়া চোখগুলো দেয় বেশ মায়াবী লাগছে মেহেরাবের কাছে। আনায়াসা তাচ্ছিল্য হেসে বলে, বলার মতো কোনো ভাষা নেই আপনার? আপনি আমাকে এই নরক থেকে কখনো মুক্তি দেবেন না, তাই না? মেহেরাব তবুও কোনো কথা বলে না। আনায়াসা আবার চিৎকার করে বলে, বলুন না, আমার কি কখনো মুক্তি হবে না এই নরক থেকে? মেয়েটা বেশ গম্ভীর গলায় বলে, না, আমি যতদিন বেঁচে আছি তোর মুক্তি নেই এই নরক থেকে। পারলে আমাকে খুন করে এখান থেকে বের হয়ে যা। তুইও বেঁচে যাবি, আর আমিও অভিশাপ জীবন থেকে বেঁচে যাবো। আর ভালো লাগছে না এইভাবে বেঁচে থাকতে। তাচ্ছিল্য হাসে মেহরাব। মেহরাবের কথা শুনে আয়েশা মেহরাবের শার্টের গলা ছেড়ে দেয়। মেহরাব উঠে গিয়ে রুমের একটা ফুলদানি ভেঙে একটা টুকরো তুলে নিয়ে এসে বসে থাকা আয়েশার দিকে আঁকিয়ে দেয় এবং বলে, নে। আয়েশা মেহরাবের হাতের দিকে তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না যে মেহরাব তাকে কি করতে বলছে। মেহরাব আবার বলে, নিচ্ছিস না কেন? এটা নে, আর আমার গলায় জ্বালিয়ে দে। মুক্তি দে আমাকে। ছলছল নয়নে তাকিয়ে মেহরাব কথাগুলো বলে। আয়েশা তাও চুপ করে বসে থাকে। মেহরাব এবার একটু জোরেই বলে ওঠে, কি হলো, নে এটা, আর আমাকে মেরে ফেল। আমি তোকে আটকাবো না। আয়েশা মেহরাবের ধমকানি শুনে তার কম্পিত হাতটা বাড়িয়ে দেয় ফুলদানির টুকরোটা মেহরাবের হাত থেকে নেওয়ার জন্য। আয়েশা ফুলদানির টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। মেহরাব আয়েশাকে আবারও বলে, নে, মার আমাকে। আয়েশা ফুলদানির টুকরোটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে।
মেহেরাব তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে আসতেই নেবে তখনই আনায়েশা নিজের গলায় ফুলদানির টুকরোটা দিয়ে আর ঘোলাটে চোখে মেহেরাবের দিকে তাকিয়ে বলে, আপনাকে খুন করার সাধ্য আমার নেই, কিন্তু নিজেকে নরক থেকে মুক্তি দেওয়ার সাধ্য আছে। আমি আর বেঁচে থাকতে পারছি না। এবার আমার মুক্তির সময় এসে গিয়েছে বলে একটা কাঠ বসাতেই নিজের গলার উপর সাথে সাথেই ফিনকিতে রক্ত বের হতে শুরু করে। মেহেরাবের দেহ থেকে যেন আত্মা বের হয়ে গিয়েছে। আনাসা তার চোখের সামনে মেঝেতে লুটিয়ে পড়ে। মেহেরাবের হাত পা কাঁপছে, চোখগুলো ঘোলাটে হয়ে আসছে। মেহেরাব আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সে ছুটে আনাসের কাছে যায়। আনাসের মাথাটা নিজের কোলের উপর নিয়ে মেহেরাব কাঁপা কাঁপা গলায় বলে, আনা, এটা তুই কি 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 কি- কি করলি? আনা চোখ খোল। আনা। মেহেরাবের মাথা থেকে হ্যাং হয়ে গিয়েছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। তখনই রুমে জাহিদ প্রবেশ করে। এত চিৎকার চেঁচামেচি শুনে সে উপরে আসছিল দেখার জন্য যে কি হয়েছে। রুমে আসতে আনাসাকে অচেতন অবস্থা পড়ে থাকতে দেখে জাহিদ মেহরাবের কাছে যায়। আনাসের গলা দিয়ে হালকা হালকা রক্ত পড়ছে। স্যার, ম্যামের কি হয়েছে? গলায় রক্ত কেন? মেহরাব নিজেকে সামলে অস্থির কণ্ঠে বলে, তাড়াতাড়ি গাড়ি বের করো, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। জাহিদ দেরি না করে তাড়াতাড়ি নিচে চলে যায় গাড়ি বের করার জন্য। মেহেরাব আনায়সাকে পাজা কোলে নিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে থাকে। এরপর আনায়সাকে নিয়ে গাড়িতে বসে। কিছুক্ষণের মধ্যে তারা হসপিটালে পৌঁছে যায়। মেহেরাব আনায়সাকে নিয়ে কেবিনে যায় এবং বলে, ডক্টর, ডক্টর। মেহেরাবের কথা শুনে একজন ডক্টর বেরিয়ে আসে। আনায়সাকে এমন অবস্থায় দেখে তিনি ওয়ার্ক বয়কে তাড়াতাড়ি একটা ট্রেজার আনতে বলে। ওয়ার্ক বয় ট্রেজার আনলেই আনায়সাকে শুইয়ে দিয়ে ডাক্তাররা বলে, ফিমেল ডক্টর মানে মিস মাহিলা নেই, ওনাকে তাড়াতাড়ি আসতে বলুন। কিন্তু স্যার, উনি তো ডিউটিতে নেই, ছুটিতে আছেন। হোয়াট? আচ্ছা, অন্য কোনো ফিমেল ডক্টর নেই? হ্যাঁ আছে, ওনাকে ডাকুন। এরপর একজন নার্স একটা ফিমেল ডক্টরকে আনে। হসপিটালের করিডোরে পায়চারি করছে মেহেরাব। তার মাথায় এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। মন চাইছে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে। একটু আগে সে জানতে পেরেছে যে ফাইজা ম্যানেজ থেকে বের হওয়ার আগে আনাসের রুমে গিয়েছিল। তাই মেহেরাব নিজের ফোনটা বের করে আনাসের রুমে লাগিয়ে রাখা সিসিটিভি ফুটেজটা চেক করে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ফাইজা আনাসকে ঠিক কি 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 কথা বলেছে। সাথে ফাইজা তার আনারকে লাথিও মেরেছে। মেহেরাব আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সে তাড়াতাড়ি করে মিস্টার নাবিলের কেবিনে চলে যায়। তার রাগ এখন সপ্তম আকাশে পৌঁছে গিয়েছে। মিস্টার নাবিল একজন পেশেন্টের ট্রিটমেন্টের সার্ভিস করছিল। তখনই মেহেরাব তার কেবিনে ঢুকে প্রবেশ করে। মেহেরাব কেবিনের দরজাটা এতটা জোরে খুলে যে মনে হচ্ছে এক্ষুনি সেটা ভেঙে গড়িয়ে যাবে। মেহেরাবকে এতটা ভায়োলেন্ট হতে দেখে মিস্টার নাবিল ঢোক গেলে মেহেরাবের কাছে আসে। তিনি মেহেরাবকে জিজ্ঞেস করে, কি হয়েছে মেহেরাব? এতটা উত্তেজিত কেন? কি হয়েছে তোমার? এভরিথিং ইজ ওকে? কাঁপা কাঁপা কণ্ঠ তার। মেহেরাব হাত মুষ্টিবদ্ধ করে তাদের দাঁত চেপে বলে, আঙ্কেল, এঙ্গেজমেন্টটা আমি ক্যান্সেল করলাম। কেন মেহেরাব, হঠাৎ এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করছো? আজকে তো তুমি এঙ্গেজমেন্টের জন্য রাজি হলে। আপনার মেয়েকে আমি বলেছিলাম বাড়ি চলে যেতে। সে বাড়ি না গিয়ে আমার রুমে ঢুকে আনাকে বাজে কথা বলেছে, তাকে মেরেছে। আমি ফাইজাকে বারবার বলেছিলাম যেন সে আনার ধারের কাছেও না আসে। আর আপনিও বলেছিলেন, আমাকে কথা দিয়েছিলেন যে ফাইজা আনার ধারের কাছেও যাবে না। তাহলে আপনার মেয়ে এমন কাজ কিভাবে করলো? মেহরাবের কণ্ঠ হিংস্র। মিস্টার নাবিলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মেহরাব লাল হয়ে যাওয়া চোখগুলো দেখেই তার ভয় হচ্ছে। তীরে এসে টরি ডুবে যায়, এমন কাজ সে হতে পারে না। নাহলে এত বছরের প্ল্যান সব নষ্ট হয়ে যাবে তার। কি? ফাইজা আবার ওই মেয়েটাকে বিরক্ত করতে গিয়েছিল? আচ্ছা মেহরাব, আমার উপর বিষয়টা ছেড়ে দাও। আমি দেখছি ফাইজাকে এবার আমি এমনভাবে শাসন করবো যেন পরবর্তীতে আনার ধারের কাছেও না যায়। আপনি প্রতিবার দেখবো দেখবো করেন, কাজের কাজ তো কিছুই করেন না। মেহরাব, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। মনে রেখো, ওই মেয়ে যে এতদিন সেফ ছিল সেটাও কিন্তু আমার জন্য। আর তোমার বিপদের সময়ও কিন্তু আমি একমাত্র যে তোমার পাশে ছিলাম এতগুলো বছর। মেয়েটা রাগান্বিত কণ্ঠে বলে, সেই জন্য তো ফাইজা এখনো বেঁচে আছে। না হলে এতদিনে ওর লাশও খুঁজে পেতেন না মাটিতে দেওয়ার জন্য। মিস্টার নাবিল মেহরাবের কথাটা বেশ চটে যান। তার সামনে দাঁড়িয়ে থাকা মেহরাব তার মেয়ে খুনের কথায় দেখে হুমকি দিচ্ছে। ওনার তো মন চাইছে এখনই মেহরাব আর আনায়াসাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু এখন এটা আর সম্ভব নয়।